আমার গ্রামের বাড়ি বরিশাল বাউফলে। আমাদের ফ্যামিলিতে আমরা এক ভাই এক বোন আর বাবা, আমরা তিনজন মিলিয়ে আমাদের সংসার। আমাদের মা কোথায় ছিলেন? আমার মার সাথে আমি বাবাকে জিজ্ঞেস করতাম মাঝে মাঝে যে বাবা আমার মা কোথায়। বাবা বলতো আসলে তোমার মা আছে, বাট এটা এই ব্যাপারে সম্পর্কে কিছু তুমি জিজ্ঞেস করো না, ঠিক আছে? আচ্ছা, মানে আপনি দেখেননি? আমার মাকে কোনো সময় দেখিনি। তো আমাদের একটা স্কুল ছিল, প্রাইমারি স্কুল। স্কুলের পাশে আমাদের একটা দোকান ছিল। দোকানটা এমন টাইপের ছিল যে একদম জরাকীর্ণ, ঠিক আছে? উপরে চাল ছিল না, মোটামুটি চায়ের দোকান, যেটা শুধু দুটা কেটলি আর কিছু কলা আর কিছু রুটি। আপনাদের দোকান? হ্যাঁ, আমাদের দোকান। বাবা চালাতেন? হ্যাঁ, বাবা বসতো, আমিও বসতাম। আর দেখা যাচ্ছে যে আমার স্কুল ছিল 12টার পর থেকে, 12টার পরে বাবা বসতো, সকাল থেকে আমি বসতাম। ঠিক আছে, স্কুল করে এসে আপনি স্কুল করে থেকে আমি বাবাকে সাহায্য করতাম। আরেকটা ভাই ছিল আপনার? হ্যাঁ, আমার একটা বোন ছিল। আমার বোন আমার 5 বছরের বড়। 2003-এ আমি পঞ্চম শ্রেণীতে বৃত্তি পাই। ওই থানার ভিতরে ফার্স্ট হওয়ার পরে অনেকেই চোখে আসে যে আসলে ও তো অনেক ভালো রেজাল্ট করছে, ঠিক আছে? দেখা যাচ্ছে যে যার চা খাইতে ইচ্ছা করে না, সেও আমার দোকানে এসে চা খাইতো, ঠিক আছে? হ্যাঁ, আমাকে দেখতো, ঠিক আছে? আর আমার বাবা ছিল একটু শর্ট টাইপের লোক। কেউ যদি এসে বলতো যে আঙ্কেল এত চা খাওয়ান, কালকে টাকা দিব না, বাবা হাসি মুখে বলে আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, এইভাবে। আর আমাদের একটা গরু ছিল। সকালে প্রথম কাজটাই ছিল যে আমি উঠতাম, ওইটা গরুর দুধ নিতাম, বাজারে নিয়ে যেতাম, বাজার থেকে চাল কিনা বাসায় আসতাম, আমি রান্না বান্না করতাম। রান্না বান্না করে আব্বা এসে খাইতো। আর রাতের আমরা ছিলাম অনেক গরিব, ঠিক আছে? আমাদের ফ্যামিলিটা এমন ছিল যে কারেন্ট ছিল না। আমরা যে বাতি, যে কুপি বলি আমরা বরিশালের ভাষায়, যে কুপি ইউজ করতাম। দেখা যাচ্ছে যে তৈলের অভাবে রাত্রে আমরা কুপিও জ্বালাইতাম না। তাড়াতাড়িতে খাওয়া দাওয়া করে ঘুমাই পড়তাম। তো রাত্রে বাবা আসতো দোকান থেকে, কলা নিয়ে আসতো। আর আমরা রান্না করতাম এক বেলা, দুপুর টাইমে রান্না করলে বাসি ভাত। দেখা যাচ্ছে আব্বু কলা নিয়ে আসতো, একটা কলা 2 ভাগ করতাম, বাবা অর্ধেক আমি অর্ধেক। আমি পঞ্চম শ্রেণীতে বৃত্তি পাই। ওই বছরই আমার বোন ময়মনসিংহ ক্যাডেটে চান্স পাই। তো আব্বু চলে যাওয়ার পরে আমি আর বাবাই থাকি। 2 ভাই বোনই আপনারা যথেষ্ট স্টুডেন্ট? হ্যাঁ, আমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, ঠিক আছে? মোটামুটি আমাদের এলাকায় অথবা আমাদের থানায় সবাই আমাদের অনেক ভালোভাবে চিনে যে আমরা অনেক ভালো স্টুডেন্ট। তো আপু চলে যাওয়ার পরে আমরা ফ্যামিলিতে 2 জন থাকি, আমি আর আমার বাবা। আমার আপুকেও টাকা দিতে হয়, কিন্তু আমাদের সংসারটা এমন অবস্থা যে আপুকে 3000 টাকা দেওয়ার মতো অ্যাবিলিটি বাবার ছিল না। মাঝে মাঝে বাবা অনেক টেনশনে থাকতাম, জিজ্ঞেস করতাম যে বাবা আসলে তোমার কি প্রবলেম? বাবা বলতো আসলে তো বাবা কিছু প্রবলেম নাই, তোর আপু তো এরকমই করতেছে টাকার জন্য। তো আমি 5-এ বৃত্তি পাওয়ার পরে আমার মনে আছে আমি 3000 টাকা বৃত্তির জন্য দিচ্ছি। আমি বলছি বাবা তাহলে 3000 টাকা আপুর কাছে পাঠাই দাও, ঠিক আছে? ওর যদি এতই প্রবলেম হয়। তো বাবার কাছে ঠিক আছে, তার টাকাটা পাঠাই দিতাম। তো আমরা দেখা যেতেছে জুতা, 1 জোড়াই জুতা ইউজ করতাম 2 জনে, ঠিক আছে? প্লাস্টিকের যে জুতাটা ছিল ওইটা। বাবা ছিল 1 জোড়াই জুতা? হ্যাঁ, বাবা ছিল 1 জোড়াই জুতা ইউজ করতাম। আর জুতাটা ছিল কি, আমার বাবা আমার চেয়ে হাইট অনেক লম্বা, বাট যে হাইটে লম্বা থাকে তার জুতাটা কিন্তু এমনি একটু বড় থাকবে, ঠিক আছে? তো আমি বড় জুতা পরে স্কুলে যেতাম। তো আমার ফ্রেন্ডরা মাঝে মাঝে মজা করতো, ঠিক আছে, কিরে কার জুতো পরে আসছিস? ওরা আবার করতে কি পিছ থেকে পাড়া দিত, ঠিক আছে? মানে মজা নিত, আমরা গ্রামের ভাষায় যেটাকে বলি, ঠিক আছে? তারপর কোনোদিনও মনে কিছু করতাম না, শুধু আমরা ওয়েট করতাম যে কালকে সূর্যটা কোন টাইম উঠবে, কোন টাইমে আমাদের ভালো সময় আসবে। আচ্ছা, হ্যাঁ, এভাবে মানে আপনারা প্রতিদিনই চিন্তা করতেন যে কালকে সূর্যটা উঠলেই বোধহয় আমরা ভালো থাকবো। আহারে আশা, এই আশাতেই কিন্তু মানুষ বেঁচে থাকে। আমি শুরুতেই বলেছি প্রিয় শ্রোতা যে একটা মানুষ যে আজকে এখানে গল্প বলছে, ওর গল্পটা শুনতে শুনতে আপনি কোথায় যে চলে যাবেন আপনি নিজেই ভাববেন যে হ্যাঁ, মানুষ আসলে চাইলে সেলফ ইন্সপিরেশন দ্বারা অনেক কিছু করতে পারে। দেখুন, যে বাবা ছেলে একই স্যান্ডেল পরে ঘুরে বেড়াতো, স্কুলে যেত, তারপরে এসে হয়তো বাবাকে স্যান্ডেলটা দিত, বাবা হয়তো পরে বেরোতো, এরকম, তাই না? আচ্ছা, তারপরে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এবং এই সমস্ত কিছু কিভাবে হলো সেটাই আজকে আপনার জন্য উপজীব্য হবে। পরীক্ষা দিলাম। আচ্ছা, 8ম শ্রেণীতে পরে আমার হ্যান্ডরাইটিংটা অনেক সুন্দর। আমি পরীক্ষা দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট আসলো, আইসা দেখতেছে খাতা আমার, বলতেছে বাবা তুমি কি এটা আসলে কি ফটোকপি করে নিয়ে আসছো নাকি ই করে? আমাকে স্যার এটা তো আমি লিখছি। আপনার হাতের লেখা অনেক সুন্দর, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক, মানে ওই দেখা একদমই। পরে আসি, বাসা আসার পরে অনেক শরীর ক্লান্ত, জ্বর। আসার পরে আমাদের বাসায় কোনো চাল ছিল না, ঠিক আছে? আমার চাচির কাছে আমার বাবা পাঠাইলো, বলো কি বাবা একটু যাই বল যে চাচি আমার তো শরীর অনেক অসুস্থ, আপনি কিছু চাল দেন, আমরা রান্না করি। তো গেছি চাচির কাছে, বলতেছি যে চাচি আমার আসলে শরীর অসুস্থ। তোদের শরীর অসুস্থ থাকলে তাই আমাদের কি করার আছে? চাচি আপনার আপন? হ্যাঁ, আমার আপন চাচি। তো পরে বাবা আইসে বলছি, বাবার মনটা অনেক খারাপ। বাবা বলতেছে আসলে এরকমই বিহেভ করলে থাক বাবা, মনে কিছু করো না। পরের দিন বাবা বলতেছে কি খাচ্ছি, ঠিক আছে? বাবা বলতেছে যে আমার ছেলের সবচেয়ে বড় ইচ্ছা যে আমি ডাক্তার বানাবো। তো আমার ওই চাচি বলতেছি
যে দুনিয়াতে যদি ওই ডাক্তার হয় তাহলে তো গ্রামের গরু ছাগল গুলাও ডাক্তার হবে, ঠিক আছে। 2008-এ আমি এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষা দেওয়ার আগে যে একটা ফর্ম ফিল আপ হয়, ফর্ম ফিল আপের যে টাকাটা দেওয়ার একটা ডেট থাকে নির্দিষ্ট, ঠিক আছে। তো আমার এখনো মনে আছে 1750 টাকা। 1750 টাকা দেওয়ার মতো আমার বাবার ক্ষমতা ছিল না। বাবা অনেকের কাছে বলতেছে যে আসলে আমার কিছু টাকা দাও, আমি তোমাদের টাকাটা পরিশোধ করে দেব, আমার ছেলে তো পরীক্ষা। হ্যাঁ, পরে বাবা কি এসএসসি পরীক্ষা, হ্যাঁ আমার এসএসসি পরীক্ষার সময় কি, কিন্তু কেউ কোনো সময় সাহায্য করলো না। পরে আমাদের যে একটা গাভী ছিল, আমরা ছোটবেলা থেকে যে গাভীটা পালতাম, গাভীটা বাবা বিক্রি করে দিল। বিক্রি করার পরে যে টাকা দিছে, টাকা থেকে আমার ফর্ম ফিল আপ হলো। ফর্ম ফিল আপ হওয়ার পরে আমি 2008-এ বরিশাল বিভাগ থেকে জাতীয় মেধা তালিকা দ্বিতীয় হই। দ্বিতীয় হওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি দোকানেও বসতাম। বসার পরে বাবা আসতো, সবাই বলতেছে ভাই আপনার ছেলে তো দ্বিতীয় হয়েছে, তাহলে মিষ্টি খাওয়ান। কিন্তু বাবা অনেক লজ্জা পাইতো, বলতো আসলে মিষ্টি। আমি বলতেছে বাবা তোমার দোকানে বলার দরকার না, এক সপ্তাহ আমি বসি, মানুষকে কিভাবে বলতে হয় তাহলে আমি বলবো, ঠিক আছে। বলতে আচ্ছা ঠিক আছে। বাবা এক সপ্তাহ পর্যন্ত দোকানে বসে নেই। সবাই আইসা বলতো যে কি খবর, তুমি তো অনেক ভালো রেজাল্ট করছো, এখনো স্যার দোকান করতেছো, ঠিক আছে। আমি গরিব ছিলাম, বাট কোন সময় নিজের পরিচয় দিতে কোনোদিনও লজ্জা পাইতাম না, যাহা আমার বাবা চায়ের দোকানদার। আমি ওই জায়গা থেকে এসএসসি তে গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে সবাই বলতেছে যে গ্রাম থেকে আসলে ভালো কিছু করতে পারবো না, তুমি একটা কাজ করো, বরিশাল অমৃতলাল কলেজ আছে। আচ্ছা, অমৃতলাল কলেজে তুমি এমসিকিউ, ভাইভা, রিটার্ন, আমাদের 3টা পরীক্ষা হয়, ওইটা দাও, ঠিক আছে, অ্যাডমিশনের জন্য। হ্যাঁ, অ্যাডমিশনের জন্য, ইন্টারের যেটা। ওকে, হ্যাঁ। তো আমি বাবা মাকে 200 টাকা দেয়, বলে 200 টাকা নিয়ে তুমি চলে যাও। আমি 200 টাকা নিয়ে গেছি। তো আমার পরনে ছিল রূপসা স্যান্ডেল, ঠিক আছে। আমরা যে আগে 30 টাকা দিয়ে রূপসা স্যান্ডেলটা কিনতাম, আমার 200 টাকা গেছি। বরিশাল সদরে যাওয়ার সাথে সাথে আমার স্যান্ডেলটা ছিঁড়ে গেল। ছিঁড়ে যাওয়ার পর পাশে একটা দোকান ছিল, দোকান থেকে বলতেছে ভাইয়া আমার একটু গুণা দেন। বলতেছে ভাই কেন গুণা দিয়ে আপনি কি করবেন? বলতেছে ভাই আমার স্যান্ডেলটা তো ছিঁড়ে গেছে। তো ওই লোকটা বলতেছে কি, আরে ভাই এই দিনে কি আর কেউ এই স্যান্ডেল পরে? পাশ থেকে 2-3টা মেয়ে যাইতে আছে, মানে জোরে হাসি দিল যে আসলে রূপসা স্যান্ডেল, তাও আবার করবে, সেলাই করে নিবে। পরে এমসিকিউ দিলাম, রিটার্ন দিলাম, ভাইবা দিলাম। পরে একদিন পরে ফোন দিল যে আমার কাছে কিন্তু 200 টাকাই ছিল। ফোন দেওয়ার পরে বলতেছে কি আপনি কি সম্রাট? জি। বলতেছে আপনি অনেক ভালো রেজাল্ট করছেন, তা কোথায় আছেন আপনি? আমি তো বলছি আমি তো সদর রোড আছি, তো আপনি একটু কষ্ট করে কলেজে আসেন। কলেজে গেলাম, বলতেছে আপনি এই ছবিতে তো হবে না ভাই, ছবি তো অন্য চেঞ্জ করতে হবে। পরে আমার কাছে 200 টাকা ছিল, 60 টাকা দিয়ে আমি ছবি করলাম। আর যে কয় টাকা ছিল আমার অবশিষ্ট, আমার কাছে 12 টাকা ছিল। এই 2 দিন পর্যন্ত আমি ওই টাকা দিয়েই চলছি। পরের দিয়ে আমার প্রচন্ড পেটে ক্ষুধা, ঠিক আছে, দুপুরে খাই নাই। না খাওয়ার পরে 12 টাকা দিয়ে আমি 4টা পুরি কিনলাম, 8 টাকা দিয়ে পুরি খাইলাম। খাওয়ার পরে পানি। বলতেছে যে ভাই আমার তো অনেক খারাপ লাগতেছে, আমার একটু বসতে। লোকটা আমার আবার ওই জায়গায় বসাইলো। আমি ওই জায়গায় চান্স পাইলাম ইন্টারমিডিয়েট, ওই অমৃতলাল কলেজে। আমি একটা মেসে উঠলাম, আর মেসটা পরিবেশটা ওই রকমের ভালো ছিল না। 300 টাকা ভাড়া, আর মেস কিরকমের থাকবে। পরে মেসে উঠার পরে আমার একটা ট্যাং ছিল, ট্যাং নিয়ে আমি মেসে উঠছি। মেসে উঠার পরে আমি কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে তেমন মিশতাম না, কারণ আমার শার্ট ছিল 2টা। হ্যাঁ, দেখা যেতেছে আজকে একটা ধুইতাম, না শুকাইলে ভিজাটাই পরে তারপর চলে যেতাম। আর দেখা যাইতেছে কলেজে গেলে অনেকেই হাসাহাসি করতো, মানে শার্ট নাই, জুতা নাই। পরে ওই জায়গায় থাকতে আমার অনেক সমস্যা হইতেছে। পরে আমার একটা ফুপি ছিল বরিশালে, ফুপিকে আমার বাবা বললো যে আসলে সম্রাট তো বরিশাল পড়তেছে, তোমার বারান্দায় তো একটু জায়গা আছে, তো ওই জায়গাটায় তুমি যদি পরে রাখতা আমার মনে হয় অনেক ভালো হইতো। ওই টাইমে আমার ফুফাতো বোন পড়ে ক্লাস 5-এ, বলতেছে আসলে আমার মেয়ে তো বড় হইছে, তো ওরে কিভাবে আমরা রাখবো। পরে আমার বাবা আমার ফোন দিল যে আসলে বাবা আমি তো তোর ফুপিকে বলছিলাম, কিন্তু তোর ফুপি তো বললো যে আসলে তোর সমস্যা আছে একটু, ঠিক আছে, মেয়েলি তার আগে থাক বাবা, মনে কিছু করার দরকার নাই, মোটামুটি তো 2 বছর এমনিতেই কষ্ট করে চলবে। পরে আমার বাসার দোকান করতো বাবা, দোকান থেকে মাত্র 1500 টাকা দিত প্রত্যেক মাসে। 1500 টাকা আমার ম্যাচ ভাড়া, অন্যান্য খরচ। দেখতেছি যে আসলে আলু ভর্তা, ডাল খাইতে খাইতে আমার প্যান্ট, এগুলো সব মেমোরিজ, এই মেমোরিজ গুলো মনে করে ও কান্না ঠেকাতে পারছে না। আমার প্যান্টটা আর আমার সাথে প্যান্টটা পড়তে পারতেছি না, পরে একটা সুতো দিয়ে আমার প্যান্টটা বাইরে, তারপর আমি কলেজে যাইতাম। বাবা ফোন দিত, বাবা ভালো আছো, হাসি মুখে বলতো হ্যাঁ বাবা। আর স্যান্ডেল ছিল একটা রূপসা স্যান্ডেল, সেটাও গুণা দিয়ে ঠিক করা। শার্ট ছিল 2টো এবং প্যান্ট পরতো সে দড়ি দিয়ে বেঁধে। আহারে জীবন। বাবা ফোন করে বলতো বাবা আমি জানি তোর অনেক কষ্ট। আমি না বাবা আমার কোনো কষ্ট হয় না, 2 বছর তো আমাদের কোনো প্রবলেম নাই। আমি বাড়িও যাইতাম না, এই যে কষ্টের জন্য বাড়িতে গেলে ভাড়া লাগতো। পরে বরিশাল অমৃতলাল কলেজ থেকে আমি
10-এ গোল্ডেন ই প্লাস পাই, গোল্ডেন ই প্লাস পাই আসি। তো টাকা নাই যে কোচিং করবো কোথায়, ঠিক আছে, তাহলে পরে আমি বাড়িতে যাই। আমি 3 মাস পর্যন্ত বাবার সাথে চার দোকান করছি। পরে আমার আর একদিন চাই করতেছিলাম, পরে কেটলি ধুইতে যাই, আমার হাতটা অনেক ভাবে কাইটা যায়, ঠিক আছে। পরে বাবা অনেক কষ্ট পায়, আসলে যেই কাজগুলো আসলে তোর করার কথা না সেই কাজগুলো আসলে তুই করতেছো, বাবা আমার অনেক খারাপ লাগতেছে, ঠিক আছে। না বাবা কোনো সমস্যা নাই। পরে আমার বাবার আমি জিজ্ঞেস করি, বাবা তুমি একটা সত্য কথা বলবা? বাবা বলে হ্যাঁ বাবা বল। আচ্ছা বাবা আমার মা কোথায়, ঠিক আছে। বলতে আচ্ছা তোর কি এই কথাটা না জানলেই না, ঠিক আছে। না বাবা আসলে বলো না প্লিজ আমার মা কোথায়। আচ্ছা ঠিক আছে অনেকদিন বলবো, কিন্তু তুই আমার কাছে কথা দে যে তুই কোনোদিনও আর কোনো সময় বলবি না যে আসলে মা কোথায় আছে বাকি। আমি আচ্ছা ঠিক আছে বাবা, বাঁচলে অবশ্যই দেখা হবে। পরে আমি 3 মাস প্রচুর পরিমাণ পড়ি, যে আমার একটাই টার্গেট, দিয়ে আমার যতই কষ্ট করি যতই কিছু করি আমার টার্গেটে পৌঁছাইতেই হবে। আমি এমন দিনও ছিল যে আমি একটানা 3 দিন পর্যন্ত পড়ছি, ঠিক আছে। 3 দিন পড়ার পরে আমি বাথরুমে গেছি, আমি বাথরুম থেকে উঠতে পারতেছি না, আমার এমন অবস্থা পুরো খারাপ হয়ে গেছিল। আমার টোটাল ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ আমি টোটাল বই মুখস্থ করছি। আমার এসএসসি ইন্টার থেকে শুরু করে যেগুলো আছে টোটাল, আমার এসএসসি তে সবচেয়ে কঠিন জ্যামিতি এখনো যদি কেউ বলে আমার পুরো মুখস্থ। এসএসসি তে সবচেয়ে কঠিন জ্যামিতি আছে পশ্চাতে দুটো সরলরেখা থেকে সমুদ্রবর্তী কোনো বিন্দুর সঞ্চয় পথ উত্তররেখা থেকে এখনো যদি কেউ আমার কাছে চ্যালেঞ্জ করে, হ্যাঁ আমার টোটাল মুখস্থ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখনো যদি আমার কেউ চ্যালেঞ্জ করতে পারে, যে অথবা হ্যান্ড রাইটিং, ঠিক আছে, যদি আমার কেউ হারাইতে পারে আমি অবশ্যই তার কাছে হারবো। নাইস কনফিডেন্ট। হ্যাঁ আমি সব মুখস্থ করে ফেলাইছিলাম জীবনে। টার্গেটটা করেছেন যখন দেখলেন যে আপনার বাবা একজন দোকানদার, সংসার চলে না, সেখান থেকেই তো? হ্যাঁ সেখান থেকে আমি এসএসসি ইন্টার রেজাল্টের পরে দেখা যাচ্ছে অনেক মানুষ কিন্তু অনেক মুভি দেখে ছেলেদের সাথে, ঠিক আছে। তো আমার একদিন ফ্রেন্ড বলতেছে কি চল দোস্ত আমরা দেবদাস মুভিটা দেখে আসি, পাশে একটা বিসিআর চলতেছে দেখে আসি। আমি চলতে যাই। পরে ওদিন আর বাসায় আসিনি আমি, বাবা অনেক টেনশন করতেছে কোথায় গেল বাসায় কোথায়। আর একটা কথা হচ্ছে বাবা আমার সাথে কোনো সময় তুমি ব্যবহার করতো না, সে সবসময় আমার আপনি আপনি বলতো, ঠিক আছে। হ্যাঁ বাবা, ঠিক আছে। আমি অনেক লজ্জা পাইতাম যে বাবা বলতো আসলে আপনি, ঠিক আছে। আমি বাবা তুমি আমার আপনি বলতো কিছু না, আপনি কথাটা হচ্ছে একটা সম্মান, ঠিক আছে। তুমি যে সময় অনেক বড় হবা এই সময় তোমার কেউ আপনি বলবে, তুমি ওই সময় আমার কথা মনে করবা যে আপনি ভাষাটা হচ্ছে অনেক সম্মান ভাষা, ঠিক আছে। পরে আসার পরে বাবা বলতেছে যে কোথায় গেছিলা তুমি? বাবা আসলে ওই যে পাশে পাশে শাকিল ছিল তো, শাকিল আমাকে বলতেছে যে চল একটু মুভি দেখে আসি। পরে আমি দেখে গেছি। পরে বাবা বলতেছে যে আসলে তুমি কি কাজটা কি ঠিক করছো? বলতেছে যে তুমি যে রাত্রে আসলা না, আমি তো সারাদিন টেনশনে ছিলাম। পরে বলে কি চল আমার বাসায় চলো, ঘরের ভিতরে যাই। যাওয়ার পরে বাবা না আমার পাটা জড়াই ধরে বলে কি বাবা আমি তোর কাছে কিচ্ছু চাই না, খালি একবার তুই ভালো জায়গায় যা, ভালো কিছু কর, আমি এইটাই চাই, ঠিক আছে। তুই আমার কাছে কথা দে যে অবশ্যই ভালো কিছু করবি। আমি আচ্ছা বাবা আমি জীবনে কোনোদিনও আর কোনো মুভি কোনো আমি কোনো সময় করবো না, ঠিক আছে। আমি তোমার কাছে কথা দিলাম যে আমি অবশ্যই ভালো কিছু করবো। পরে আমাদের সংসারটা এমন অভাব অনটন ছিল যে আধা কেজি চা রান্না করবো ওই রকমের ইট না। আমরা দুইজনে ঘুমাইতাম, বাবা আমার জড়াই ধরতো, উপরে ছাদ থেকে টিন ছিল, টিন থেকে পানি পড়তো। দেখা যেত আমার প্রায় ঠান্ডা লাগতো, আমার এই ছোটবেলা থেকেই ঠান্ডা, ওই যে বাসা তেমন ছিল না। পরে আমি 2011-তে ভর্তি পরীক্ষা, যেদিন পরীক্ষা আমার শেরে বাংলা মেডিকেল কলেজে আমার সিট পড়ে, তারপর আমার বাবা নিয়ে যায়, বলতেছে কি আসলে বাবা তুমি ভয় পাইও না, আমার বিশ্বাস আছে কারণ আমি সৎ, ঠিক আছে, অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবা। আমি ওই জায়গায় পরীক্ষা দিই। হয়তো জানেন যে মেডিকেল রেজাল্টটা কিন্তু 2 দিনের ভিতরে দিয়ে দেয়, ঠিক আছে। আমি 2 দিন পর্যন্ত অনেক টেনশনে ছিলাম যে বাবা এত কষ্ট করে পড়াইতেছে, আসলে যদি ভালো কিছু রেজাল্ট না করতে পারি বাবাও কষ্ট পাইবে, আমিও কষ্ট পাবো, আর আত্মীয় স্বজনের কাছে তো মুখ দেখাইতে পারবো না। পরে রেজাল্ট যেদিন দিছে, গ্রামে তো প্রযুক্তি তেমন ভালো না যে সাথে সাথে রেজাল্ট দেওয়া দেখার বা অন্য কিছু শোনার। পরের দিন আমাদের ফোন করে যে অনেকগুলো লোক আসতেছে আমাদের বাড়ির দিকে, বলতেছে ভাই কি হয়েছে, জিজ্ঞেস করতেছি কি হয়েছে মানে কি। ওরা আমার আনন্দে পুরো আমি মাথায় নিয়ে বলতেছে ভাই তুই তো মেডিকেলে চান্স পাইছিস, ঠিক আছে। বাবা গোসল করতেছিল, মানে লুঙ্গি কাচতেছিল, ঠিক আছে। মানে ওরা সবাই বলতেছে ভাই আপনি কোথায় গেছেন, আসেন না কিছুর জন্য। পরে বাবা দৌড়েই আসে, আইসা বলে কি আপনার ছেলে তো জাতীয় মেধা তালিকায় আসছে। পরে বাবা আমার জড়াই ধইরা অনেক কান্নার সঙ্গে বলে বাবা আমি জীবনে অনেক সাকসেসফুল হয়েছি, তুই এই জায়গায় আসছো, ঠিক আছে, তুই অনেক কষ্ট করছো বাবা, আমি তোর পা ধরছি, তুই আমার ক্ষমা করে দিস। আমি বলি বাবা জীবনে তো একটাই চাইছি যে না ভালো কিছু করবো, তুমি সৎ, খালি দোয়া করো, আর কিচ্ছু করার কোনো দরকার নেই বাবা। পরে আসি, এর আগে আমার ঢাকা কেউ আমার পরিচিত ছিল না, আইসা একটা মেসে উঠি, মেসে থাকার পরে
হল পাইতে তো অনেক সময় লাগে। 316 নাম্বার রুম, যে কমান্ড এক রুম আমরা 16 জন ছিলাম। ট্যাঙ্ক ট্রাঙ্ক সব নিয়ে আসি, ফ্যামিলির কন্ডিশন তো তেমন ভালো না, বাবা যা দেয় ওই টাকাই দেয়। এখন তো আমার অবশ্যই একটা টিউশনই দরকার, ফ্রেন্ড সার্কেল সবাই দেখি যে অন্য টাইপের, আমি কারোর সাথে মিশতে পারি, আমার তো একটাই দরকার। পরে আমি একদিন পড়তেছি, পুলিশ আসে আমার রুমে, বলতেছি কি তোমার নাম কি সম্রাট? বলতেছে জি হ্যাঁ। আমি বলতেছি আমি তো কিছু করি নাই আঙ্কেল, আপনি আমার খুঁজতেছেন? বলতেছে আমার বাড়ি বরিশালে, আমি এই যে থানার ওসি, চলো তুমি আমার সাথে। আচ্ছা আমি আপনার সাথে যাবো। বুঝলাম না আমি তো আপনার কথা। চলো তুমি আমার সাথে, আমার মেয়ে আছে, ও তো অঙ্কে 9 পাইছে, বাবা তুমি যদি একটু দেখতা, ঠিক আছে? আমার চিন্তা ভাবনা ছিল যে তোমার 15,000 টাকা দিব, আসলে আমি তোমার 20,000 টাকা দিব, তুমি একটু করো, ঠিক আছে? তো ওই সময় তো আমি অনেক মহা খুশি, 20,000 টাকা টিউশনি, অনেক খুশি যে কোন ক্লাসে পড়তো মেয়েটা? মেয়েটা 9-এ পড়তো। আচ্ছা, তুমি দরকার হইলে আমি গাড়ি ফেটাই দেবো, পড়াই যাবো তুমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি ওটা পড়াইতাম, আর ওর ফ্যামিলিতে আমি এমন পপুলারিটি হয়ে গেছি, ঠিক আছে, আমার ব্যবহার সবকিছু। পরে ওই মেয়েটা বুয়েটে চান্স পাইছে আমি কয়েক বছর পড়ানোর পর। আমি পড়ানোর পরে হ্যাঁ, মেডিকেল লাইফে আমি জীবনে অনেক কষ্ট করছি, ঠিক আছে? এমন দিনও গেছে যে না খাইয়া ফ্রেন্ডের কাছে বলছি যে হ্যাঁ খাইছি, ঠিক আছে আমি ঠিক আছে। দেখা যাচ্ছে শরীর অসুস্থ থাকলেও নাপা ট্যাবলেট কেনার মতো মনে করেন কোনো সমর্থ আমার ছিল না। আমি 3rd ইয়ার যেই টাইমে আমাদের তো প্রুফটা পরীক্ষাটা দিতে হয়, ঠিক আছে? প্রুফ পরীক্ষা দেওয়ার টাইমে এবং শুনি যে আমার বাবা অসুস্থ শোনার পরে বলি কি বাবা আসলে তুমি তো অসুস্থ, তাহলে তুমি ঢাকা আসো, আমরা তোমার ঢাকা নিয়ে আসি। বলতেছে আসলে ঢাকা নিতে তো অনেক টাকা পয়সা দরকার আছে, আমি শেরে বাংলায় ভর্তি হই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে তুমি শেরে বাংলায় ভর্তি হও, আমার ওই জায়গায় অনেক ফ্রেন্ড আছে। পরে বাবার দেখে যে হাড়ের সমস্যা আছে। স্যার বলতেছে যে আপনার তো হাড়ের সমস্যা, আপনার তো অপারেশন করতে হবে। বলতেছে স্যার অপারেশনটা কি না করলে না? বলতেছে না অপারেশনটা না করলে না। হার্টে কি সমস্যা ছিল? হার্ট ব্লক হয়ে গেছিল, মানে ব্লক হয়েছিল। বলতেছে স্যার একটা কথা বলি, আমার ছেলে তো ডাক্তার, ঠিক আছে, ওর সামনে পরীক্ষা, ঠিক আছে, ওর অনেক টাকা দরকার, তো যদি অপারেশন করেন আসলে আমি তোর টাকাটা দিতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমার আর একটা সময় অনেক মনে আছে, আমি যে সময় মেডিকেলে প্রথম ক্লাস ডিএমসি তে আসার পরে বাবা ওদিন আমার কাছে না বইলে ঢাকা আসার পরে মানে দেখবে যে আমি এফরন পয়দা মানে কিভাবে যাইতে, যে বাবার একটা স্বপ্ন যে আমার ডাক্তার অবস্থায় দেখবে, ঠিক আছে? আসার পরে আমি ক্লাস থেকে বাইরে এসেছি, দেখি বাবা দাঁড়াই রয়েছে, দারোয়ানের কাছে জিজ্ঞেস করতেছে যে আপনারা কি সম্রাট নামে কাউরে চিনেন? আমি তো ফার্স্ট ইয়ার, ওই সময় তো কাউরে চিনে না। বলতে আছি মানে বাবাকে একটা খারাপ বাসাই বলছে যে আসলে, আমি বুঝতে পারছি দূর থেকে, ঠিক আছে? পরে আমি আসার পরে বাবা আমার জড়াই ধরে, ঠিক আছে? আমার অনেক ফ্রেন্ড থাকে ওই জায়গায়, জড়াই ধরে আমার অনেক সুমা দিতে শুরু করে আমার ফ্রেন্ডের সামনে, ঠিক আছে? আমার বাবা বলতেছে বাবা আমি শুধু এই দিনটা অপেক্ষায় আছিলাম যে কোন দিন তুই সবচেয়ে ভালো জায়গায় আসবি, ঠিক আছে বাবা? আমি যদি কোনো সময় মারাও যাই, ঠিক আছে, আমি অনেক শান্তিতে থাকতে পারবো, ঠিক আছে? আমি তো বাবা তোমার টেনশন করার দরকার নাই, চান্স যখন পাইছি অবশ্যই আল্লাহ ভালো পথে নিতে, ঠিক আছে? তো ওই টাইমে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, বাবাও নামাজ পড়তো, বাবা প্রত্যেকদিন ফজরের টাইমে ফোন দিত যে আসলে আমার কি নামাজ পড়ছো নাকি, বাবা নামাজটা কিন্তু ঠিকঠাক ভাবে পড়ো। বাবা অসুস্থ থাকে, পরে আমার এই জায়গা থেকে ফোন দেয় পরে আমরা যাই, স্যারকে আমি বলি যে স্যার বাবা তোমার অনেক একটু অসুস্থ, আমার তো যাইতে হবে স্যার। স্যার বলতেছে যে আচ্ছা ঠিক আছে তাহলে আমিও যাবো তোমার সাথে, ঠিক আছে? আমি বলতে স্যার চলেন। তো আমার ফ্রেন্ডরা বলতেছে চল আমরাও যাই। গেছি, দেখি বাবা পুরো দিব্যি সুস্থ, ঠিক আছে? হ্যাঁ, বলতেছে যে আসলে আসছো তোমরা এত কষ্ট করে, আমার ফ্রেন্ড বলতেছে আসছো তোমরা এত কষ্ট করে, আসলে তোমাদের জন্য তো কিছুই করতে হবে, গ্রামের মানুষ। বাবা রাত্রে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, আমি আইসিইউতে ছিলাম। অসুস্থ হওয়ার পরে আমি ডাক্তারকে জিজ্ঞেস করি যে স্যার কি হয়েছে? ওনার তো সিরিয়াসলি অপারেশন করা দরকার, কিন্তু ইনি তো কিছুতেই রাজি। আপনি স্যার আমি যেভাবে অপারেশন করার ব্যবস্থা করেন, বলতেছে কি এই অপারেশন করা যাবে না, এনার কাছে আমি দিছি যে এনার নাকি ছেলে আছে, ছেলের টাকা দরকার, ঠিক আছে? আমি বলতেছি স্যার আমি মেডিকেল স্টুডেন্ট, ঠিক আছে, আমার কোনো টাকার দরকার নেই, আপনি সুস্থ করার ব্যবস্থা করেন। পরে দিয়ে আমার বাবা মারা যান। বাবা মারা যান মানে অপারেশন করানো হয়নি বল না? প্রিয় শ্রোতা, গল্পের এমন একটা পর্যায়ে আসছি আমরা শুনলেনই তো যে এত ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট মেডিকেল পর্যন্ত চান্স পেল এবং ক্লাস 5 ক্লাস 8 সে বৃত্তি পেয়েছে এবং মেধা তালিকায় যা নাম আসছিল ইন্টারমিডিয়েটে এবং মেডিকেলে অসাধারণ রেজাল্ট করে সে অ্যাডমিশনে এবং সে ডাক্তারি পড়ছেও। তার বাবাই ছিল একমাত্র বন্ধু, একমাত্র সম্বল। কিছু অর্থনৈতিক সহযোগিতা করতে পারতো বা না পারতো?
মার কোনো খবর সে জানে না, মার কোনো হদিস নেই। এই হিস্ট্রিটা হয়তো, মায়ের ঘটনাটা হয়তো তার অজানাই রয়ে গেছে এখনো পর্যন্ত, আমরা জানি না। তার শেষ সম্বল একমাত্র আঁকড়ে ধরা অবলম্বন সেই বাবা চলে গেল, কিন্তু কিভাবে? সে তো হসপিটালে ভর্তি হলো, ও বলল, সম্রাট বলল যে বাবা সুস্থ আছে, কিন্তু কিভাবে মারা গেল এগুলো আমরা শুনছি একটু পরে ফিরে এসে। এবং গল্পটা আসলে আজকে এমন এমন জায়গাতে এমন এমন ভাবে বাঁক নেবে যেটা আসলেই খুব অ্যামেজিং মনে হবে আপনার কাছে। প্রিয় শ্রোতা, কোথাও যাবেন না, আপনি শুনছেন হ্যালো 8920, আর যে সেতু আছে আপনার সাথে, এবং শুনছেন একটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট একটা গল্প, অন্যরকম একটা গল্প যেটা আপনাকে আজকে নাড়া দেবেই। বাবাকে আমি শের বাংলা মেডিকেল কলেজ থেকে স্যার বলতেছে, আসলে তুমি তো ডাক্তার, তো আমাদের তো কিছু দায়িত্ব করতে পারছে, বাবা মনে কিছু না করলে তোমরা আমরা সরকারি অ্যাম্বুলেন্সটা নিতে পারো। ফ্রেন্ডকে বলতেছে যে আসলে তোরা চলে যা, আমি বাবা লাস্টটা নিয়ে আমি দেশে চলে যাই। কিন্তু উনি মারা গেলেন কিভাবে? হার্টের ব্লকেজ? হার্টের ব্লক ছিল। পরে আমি আসতেছি, আসার পরে একটা লোক বলতেছে যে ভাই আপনার বাবা আমার কাছে 27,000 টাকা দিয়ে গেছে, আর বলছে আপনার নাকি সামনে পরীক্ষা, সেই জন্য সে অপারেশন করে নেয়। টাকাটা দেখার পরে আমার মনে হয়েছে যে কেউ যেন আমার বুকের ভিতর থেকে আমার কলিজাটা মনে হয় ছিঁড়ে নিয়ে গেছে। এই তো বাবা, যে সে আসলে ধরেই নিয়েছিল যে সে আর বাঁচবে না, অন্য একটা মানুষের কাছে আগে থেকে টাকাটা দিয়ে গেছিল। দেখেন, আমি অ্যামেজিং। তখন আমি লাশটা নিয়ে যাই, আমি অ্যাম্বুলেন্সের ভিতরে, আমার কোন সময় আমি কল্পনা করতে পারিনি যে আমার বাবা মারা গেছে, বাবার মাথাটা আমার ইয়ের উপর রাখছি, আমি আমার বাবার জন্য আসলে কিছু করতে পারি বাবা। বাবার স্বপ্ন তো পূরণ করবেন, তুমি আমাকে ক্ষমা করে দেও, ক্ষমা। একটু সামলে নেন সম্রাট, একটু সামলে নিজেকে। বাবার লাশ নিয়ে যাই, আর টাকাটাও ছিল আমার পকেটে, ঠিক আছে। গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার পরে সবাই বলে যে আসলে সম্রাট আমরা সব দাফন টাফনের সব ব্যবস্থা করতেছি, ঠিক আছে, তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার বাবাকে আমরা দাফন করতে পারি। কিন্তু এর আগে আমি জিজ্ঞেস করছিলাম যে আসলে আমার যে চাচি ছিল, যে চাচি আসলে একটা কথা বলি, আমরা তো এখন অনেক বড় হয়েছি, আমি তো আমার মায়ের সম্পর্কে আসলে কিছুই জানি না, তো আপনারা যদি বলতেন যে আমার মা, তাহলে আমরা খবর দিতাম। তো ওই সময় আমার চাচি বলতেছে থাক সম্রাট, এই ব্যাপার বাদ দাও, আর তোমার মা আছে, কিন্তু তোমার মারে খবর দিলেও কেউ আসবে না। পরে বাবাকে মাটি দেওয়ার পরে আমি ঢাকা এসে পড়ি। আমার কাছে পৃথিবীটা মনে হয়েছে যে খুবই শূন্য, ঠিক আছে। আসার পরে আমি সারা দিন হলে থাকতাম, আর বাইরে হইতাম না, মনে হইতেছে যে আমার আশেপাশে কেউ নাই, বাবা এত কষ্ট করলো, বাবার জন্য কিছুই করতে পারলাম না, শুধু আমি অনুতপ্ত। আমি সময় 3rd ইয়ার, তখন আমার বোনের চাকরি হয় 2nd লেফটেন্যান্টে। আচ্ছা, সেনাবাহিনীতে মোটামুটি অনেক ভালো। আপা ফোন করে যে আসলে আমার তো চাকরি হয়েছে, এখন মনে হয় সম্ভবত আমাদের কোনো অভাব থাকবে না, ঠিক আছে। আপা আসছিল, বোনটা আসছিল? হ্যাঁ, আমার বোন আসছিল। আমি বাবাকে মাটি দেওয়ার পরে হলে আসছি, হলের 15 দিন পরে তো বসে রয়েছি, বসার মন তো অনেক খারাপ। পরে মহিলা আসছে, আসার পরে আমাদের তো গেস্ট রুমের ভিতরে ঢুকতে দেয় না, ঠিক আছে। দারোয়ান বলতেছে ভাই আপনার তো একজন মহিলা খুঁজতেছে। আমার এই মহিলা খুঁজতেছে, আসলে ভাবতেছি আমাকে না, হয়তো অন্য কাউকে। ভাই আপনার নাম বলতেছে, ঠিক আছে। পরে ওনার আমি একটা সালাম দিই, বলতেছে আসলে তোমার নাম কি সম্রাট? আমি বলতেছি হ্যাঁ আমার নাম সম্রাট। তোমার আম্মার নাম কি? আমি হ্যাঁ আম্মার নাম কি, আসলে এগুলো তো আপনার জানার দরকার নেই। পরে বলতেছে যে তুমি কি আমার চিনতে পারছো? বলতেছে না আমি তো আপনাকে আসলে চিনতে পাইনি। বলতেছে কি আমি তো তোমার মা হয়। পরে আমার মনে হয়েছে যে আসলে বাবা মারা গেল কয়েকদিন আগে, ওই সময় তো কাউরে পাই নাই, ঠিক আছে। আজকে তুমি আসলা, জিজ্ঞেস করতেছো, আমি তোমার আমি বলতেছি যে আসলে আপনি কি জানেন বাবার কথা? বলতেছে হ্যাঁ বাবা আমি জানি, কিন্তু আসলে আমি যাইতে পারিনি। আমি বলতেছি মানুষ যদি মারা যায় তার প্রতি কোনো রাগ অভিমান কিছুই থাকে না, মারা গেলে আর কি থাকবে, ঠিক আছে। আপনি তো তখন করে যাইতে পারতেন, ঠিক আছে। পরে মার দেখার পরে আমার যত অভিযোগ যত অভিমান সবকিছু আমি ভুলে গেছি মাকে দেখার পরে। বলতেছে আচ্ছা আম্মা আমার তো বাবা মারা গেছে, আমার তো আসলে কেউ নাই, আপনি যদি আমার একটু খোঁজ খবর নিতেন তাহলে মানুষের কাছে বলতে পারতাম যে হ্যাঁ আমার মা আছে। আমি তো এখন বড় হয়েছি, ফ্রেন্ড সার্কেলের সাথে মিশি, মানুষের জন্ম পরিচয় করলে অনেক খারাপ লাগে। আমাদের কলেজ থেকে অনেক ভালো রেজাল্ট করলে দেখা যায় যে মা বাবাকে বলতে আসলে যে তোমার মাকে নিয়ে আসো। আমি 3rd ইয়ারে অনেক ভালো রেজাল্ট করি, স্টান করার পরে একদিন স্যার বলতেছে যে সম্রাট আসলে একটা কথা বলতে চাইতেছে তোমারে। বলতেছে তুমি তো 3 বছর পর্যন্ত পড়ো, আসলে তো তোমার কোনোদিন তোমার গার্ডিয়ান তো আসলো না। আমি বলতেছে আছে স্যার। বলতেছে যে তুমি কালকে তোমার গার্ডিয়ান নিয়ে এসো। কিন্তু আমি হলে আসার পরে আমি ভাবতেছি আমার তো কোনো গার্ডিয়ান নাই, আমি একটা গাড়ি নিয়ে যাবো। পরে আমি স্যারের ফোন দিই, স্যারে বলে কি তুই মনে হয় অসুস্থ, তুমি বাসায় আসো। পরে আমি স্যারের সব বলি, বলতেছে বাবা ভাঙে পড়ার কোনো দরকার নেই, আমি আছি, স্যার কেউ নাই, তার আল্লাহ আছে। পরে আমি আমার মার ফোন নাম্বারটা রাইখে দিই। আচ্ছা, আপনি কি মার কাছ থেকে শুনেছিলেন যে কি কারণে তিনি আলাদা হয়ে গেল? হ্যাঁ, আমি মাকে মাঝে মাঝে ফোন দিতাম। আমি বলতেছি মা আপনার সাথে আমার একদিন কথা আছে, তো আপনি যদি একদিন একটু কষ্ট করে আসতে পারতেন। বলতেছে আচ্ছা ঠিক আছে আসবো। পরে জিজ্ঞেস করলাম যে মা
আচ্ছা আপনি আমার রাইট আসলেন কিসের জন্য? বলতেছে দেখো তুমি যদি এই প্রশ্ন করো তাহলে আমার সাথে আর কথা বললো না, ঠিক আছে? হ্যাঁ বলছে হয়তো মা পরিচয় দিতে লজ্জা পাচ্ছে বা ওই রকম অন্য টাইপের। পরে একদিন আমি আমার মায়ের নাম্বারে ফোন দিই আমার পরীক্ষার আগে, ওই জায়গাতে একটা পুরুষ ধরে। আমি বলতেছি যে আসলে এটা তো আমার আম্মার নাম্বার, আম্মা কি আছে? বলতেছে যাই তুই কে, আম্মা কিসের? এই আমি তো হাজবেন্ডের কথা বলছি, ঠিক আছে? বলতেছে তুই এই নাম্বার ফোন কি করতেছ, মানে আমার অনেক খারাপ ব্যবহার করে। পরে আমি অনেক কষ্ট পাইলাম যে আসলে আম্মা কি ফোনটা অন্য মানুষদের রিসিভ করাইয়া আমার বকাঝকা দিতেছে নাকি। পরে আম্মা বলতেছে আসলে ওইটা হচ্ছে আমার হাজবেন্ড, বকাঝকা করছে, তুই মনে কিছু করিস না। আমি টিউশনই করতাম কিন্তু আমি মাঝে মাঝে আম্মাকে প্রায় 100 টাকা 200 টাকা ফ্ল্যাক্সিলোড করে দিতাম, ঠিক আছে? আমি উনি কোথায় থাকতেন? উনি মোহাম্মদপুরে থাকতেন। আচ্ছা আমি তখন 4th ইয়ার, তখন মায়ের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো। মামাকে প্রায় ফোন দেয়, আমি ফোন দিই। আপনি তো ইউনিভার্সিটির হলে থাকতেন? হ্যাঁ আমি হলেই থাকতাম। এর ভিতরে কি হয়েছে, আমার ওই ঘরে যে বাবা উনি একজন ডাক্তার, ঠিক আছে? ডাক্তারের সাথে বিয়ে হয়েছে। তো মানে আপনার যে সৎ বাবা? হ্যাঁ সৎ বাবা। আচ্ছা। তো উনি ব্যাপারটা জানতে পারেন। আচ্ছা আপনার বাবা হচ্ছেন ডাক্তার, মানে মা যাকে বিয়ে করেছেন পরে, আপনার মা কি এডুকেটেড ছিলেন, মানে শিক্ষিত মহিলা? তো আপনার বাবা আমার মা এসএসসি কমপ্লিট, কিন্তু আমার মার চেহারা অনেক সুন্দর। আচ্ছা দ্যাটস ওয়াই আপনার মা পরবর্তীতে বের হয়ে এসে। আচ্ছা এই স্টোরিটা আমরা হয়তো পরে শুনবো, আপনি জেনেছেন কিনা পরে আমি জানি না যে কেন বের হয়েছে, যাই হোক এটা এখনকার ব্যাপার না, পরে আস্তে আস্তে শুনবো, ঠিক আছে? অন্য লোকের কাছে শুনছি যে আমার মার সাথে স্কুল লেভেল যে সময় ছিল ওই টাইমে বাবার সাথে সম্পর্ক ছিল ওই লোকের সাথে। পরে আমার বাবার সাথে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমার বয়স 6 মাস মা আমার চলে যান আমার বাবার কাছে রাখা, ঠিক আছে? বাবার আমার বিয়ে করে নাই। আমি তো ডিএমসি তে থাকা টাইমে মার সাথে প্রায় কন্টিনিউ কথা বলতাম, ঠিক আছে? এই প্রবলেম হওয়ার পরে আমি চিন্তা করলাম যে আসলে মার ফ্যামিলিতে মনে হয় সমস্যা আছে, এই জন্য মনে হয়। পরে আমাকে জিজ্ঞেস করলাম যে আম্মা আসলে আমার ওই ঘরে কি কোনো ভাই বোন আছে? বলতে হ্যাঁ ওই ঘরে তোমার একটা ভাই আছে একটা বোন আছে। আমি কোনোদিনও আমার মায়ের সাথে বেয়াদবি বা আমার মায়ের দিকে চোখে তাকাই আমি কোনোদিনও কথা বলিনি। মাকে প্রায় ফোন দিতাম, মা আমায় ফোন দিত। পরে আমি ইন্টার্নিং যে টাইম, ঠিক আছে, ইন্টার্নিং টাইমে দেখা যাচ্ছে যে আমি গ্রামেও বেশি যাইতাম না। গ্রামে গেলে গ্রামে কিন্তু আলোচনার চেয়ে সমালোচনাটাই বেশি হয়। বলতেছে ডাক্তার হয়েছে, আমার যে আত্মীয় স্বজন ওদের যে হিংসা, ডাক্তার হয়েছে তাতে গিয়েছে কিন্তু মায়ের নামই তো লিখতে পারতেছে না। এগুলো শুনলাম আমার অনেক খারাপ লাগতো। মায়ের নাম লেখা পারছেন না, যাই হোক এটা আপনি এরকম সিচুয়েশনে শিকার। আপনার ট্যালেন্ট বা আপনার পড়াশোনাটা তো তাতে অস্বীকৃতি পেল সেটা তো নয়। এটা আসলে যেটা বললেন যে হিংসা, এই হিংসাগুলো, হ্যাঁ এই হিংসাগুলো আত্মীয় স্বজনের মধ্যেই বেশি দেখি, জানি না কেন। আমি 4th ইয়ারে পড়ি, ওই সময় একটা বিয়ের অনুষ্ঠান আমার এখনো মনে আছে। আমরা সবাই খাইতে বসছি, দেখবেন যে গ্রামে যদি কেউ অনেক ভালো পজিশন বা জগন্নাথ বা ঢাকা ইউনিভার্সিটি বা মেডিকেলে পড়লে মানুষ অনেক সম্মান করে, বলে যে এই ছেলেটা না। পরে আমি খাইতেছি, আমার পাশেই আমার চাচি বসা ছিল। এক লোকে বলতেছে যে আমি পরিচয় করে দিতেছি ওই যে ভবিষ্যৎ ডাক্তার, ঠিক আছে? পরে আমার চাচি সবার মানুষ সামনে বসে বললো কি ডাক্তার হয়েছে তাতে কি হয়েছে, কিন্তু ওর তো জন্মের ঠিক নাই, ঠিক আছে? আর মনে হয়েছে যে পৃথিবীটা আমার মাথার উপরে পুরো ভাঙিয়ে বললো, ঠিক আছে? যে এত ভালো রেজাল্ট করছি, মার জন্য কি শুধু আমিই দায়ী? আচ্ছা শোনেন, আমি একটা কথা বলি, শুধু আপনাকে না, আপনি এটা বুঝেন এবং যারা শুনছেন লিসনাররা কেউ কেউ হয়তো এরকম পরিস্থিতির শিকার, যে যখন আপনি কোন একটা ভালো অবস্থানে যাবেন তখন আশেপাশের মানুষ যদি দেখে যে আপনি তাকে ক্রস করে চলে গেছেন, আপনি তার চেয়ে ভালো অবস্থায় আছেন, তখন কোনো না কোনো খুঁত আপনার বের করার চেষ্টা করবে। এটাই আমি শুধু বাঙালি বলবো না, হয়তো হিউম্যান নেচার এটা, বাট বাঙালির এই ব্যাপারটা খুব বেশি এক্সপ্রেস করে ফেলে। এটাতে আপসেট হয়ে এটাতে কখনোই হীনমন্যতায় ভুগবেন না। আপনি যেভাবে আগাচ্ছেন ঠিক সেভাবেই আগাবেন। আপনি ওই মানুষগুলোর প্রতি আপনি রেসপেক্ট রেখেই যাবেন, ওরা হয়তো কোনোদিন এই ভুলগুলো বুঝতে পারবে। এগুলো আসলে ওদের হীনমন্যতার প্রকাশ। এগুলোতে কখনোই আর্গুমেন্ট বা তর্কে জড়ানোর কোনো মানে হয় না। এগুলো কোনোভাবে মনে কোনো দাগ যেন আপনার কাটতে না পারে। জি, তারপরে পরে ওইটা বলার পরে আমার মনে হচ্ছে আমার পেট ভরিয়ে গেছে খাবার চেয়ে। আমি খাবারটা কইরা ওদিনে বলছে আসলে আমার তো কাজ আছে, ঢাকা আমার চলে যেতে হবে, আমার ক্লাস আছে। পরে আমি আইসা পড়ি, ঢাকা আইসা পড়ি, তো মনটা অনেক খারাপ। গ্রামের সবার কাছ থেকে এইরকম আসতেছি, মায়ের জন্য তো আসলে আমরা দেয় না, ঠিক আছে, বা আমি দেয় না। পরে আসি, আমাদের তো প্রুফ পরীক্ষা দিতে হয়, ফার্স্ট প্রুফ, সেকেন্ড প্রুফ, থার্ড প্রুফ। 4th ইয়ারে আমি যে সময় উঠি, ঠিক আছে, বরিশাল অমৃতলাল, আমি যে জায়গা থেকে ইন্টার কমপ্লিট করছি ওই জায়গা থেকে আমার একটা সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করে। পরে আমি বরিশাল যাই, ঢাকা থেকে বরিশাল যাওয়ার পরে তো সংবর্ধনা দিতেছে ওই জায়গায় যে এসপি ছিল মাহমুদ, উনি ছিল প্রধান অতিথি, ঠিক আছে। পরে স্যারে আমার কথা বলার পরে উনি বলতেছে আসলে ভাই তোমার নাম্বারটা দাও আমার কাছে। পরে আমি নাম্বারটা ওনার কাছে দিলাম, বলতেছে আসলে তুমি দুপুরে আমার সাথে খাওয়া, ঠিক আছে। পরে উনি ওনার বাসায় নিয়ে যায় আমারে, বলতেছে ভাইয়া আমার তো একটা বোন আছে, বোন পড়াইতে হবে, তুমি তো 2-3 দিন তো থাকবা, তুমি তো দেখো, ঠিক আছে। উনি প্রায় আমার ফোন দিত যে তুই কেমন আছো বা কোনো সমস্যা থাকলে। ডিএমসি তে চান্স পাওয়ার পরে আমার যে আর্থিক যে সমস্যা ওইটা ছিল না, আমি 2টা টিউশনই করতাম। আমি ঢাকা আসার পরে 4th ইয়ার ওই টাইমে
পরে দেখা যেতেছে আর তো 1 বছর পরে আমার ইন্টার্নিং এর সময় তো মানুষ অনেক টাকা ইনকাম করে, ঠিক আছে। ইন্টার্ন কোথায় করছেন আপনি? ঢাকা মেডিকেল। ইন্টার্নিং এর টাইমে আমাদের কিন্তু একটা বেতন দেওয়া হয় 15,000 টাকা, কিন্তু দেখা যেতেছে ওরা ক্লিনিকের সাথে একটা শেয়ার করে আপনি ব্লাড টেস্ট, দেখা যেতে সুগার টেস্ট, ব্লাডের সাথে সুগারের কোনো মিল নেই, ওরা একটা টেস্ট করে 50% ওরা নিয়ে নেয়। কিন্তু দেখা যাচ্ছে যে সরকারি মেডিকেলে কারা আসে, যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত, ঠিক আছে, এরাই আসে। আমি গ্রামের মানুষ, আমি জানি যে এরা কত কষ্ট করে আসে, ঢাকা মেডিকেলে আসে 10 টাকার টিকিট কাইটা ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকে। ওরা সবাই 40-50 হাজার টাকা পাইতো, আর আমি দেখা যাইতেছে আমার 20,000 টাকা পাইতেই অনেক হয়ে যেত, কারণ আমি কোনো ফাউ টেস্টও দিতাম না, ওইরকম করতাম না, হয়রানিও করতাম না। মানে আপনি বলতে চাচ্ছেন যে অনেক ইন্টার্ন ডাক্তাররা অনেক টেস্ট করতো, যেটা হচ্ছে যে টেস্ট গুলো যেখানে যে করতে হতো সেই ডায়াগনস্টিক সেন্টারের সাথে ওদের একটা লিয়াজো ছিল এবং ওখান থেকে কমিশন পাইতো, তাই তো? আচ্ছা, যে কাজটা আপনি করতেন না। তো এটা একজন ইন্টার্ন করা ডাক্তার বা ডাক্তার পড়ে আসছেন এরকম একজন মানুষ এই কথা আজকে বললেন, এবং এটা কিন্তু আসলে সমাজে কিন্তু এটা সরাসরি আছে এই কথাটা, যে ডক্টররা আসলেই কিন্তু এরকম একটা বিজনেসের সাথে জড়িত। তো আমার মনে হয় এটা যেহেতু সত্য, এবং এই ব্যাপারটা থেকে চিকিৎসা সেবা কিন্তু একটা সেবা ব্রত, এটা কিন্তু অনেক কমিটমেন্ট করতে হয়, অনেক শপথ বাক্য পাঠ করতে হয় যে আমি অনৈতিক কিছু করব না। তো সেই শপথ বাক্যটা পার করার পরেও কেন এমন করেন আমি জানি না। এটা আসলে একটা মানুষের জীবন মরণ সমস্যা। একটা মানুষ চিকিৎসা নিতে যায় তখনই যখন সে শারীরিকভাবে অসুস্থ হয়, এবং খুব সিরিয়াস মাত্রায় হলেই তখনই ডাক্তারের কাছে যায় মোস্ট অফ দ্য ক্ষেত্রে। তো সেখানে আপনি তার লাইফটা নিয়ে এভাবে খেলতে পারেন না। আমার কাছে যদি কোনো চিকিৎসকরা শুনে থাকেন, সবাইকে আমি বলছি না, অনেকেই নীতিভ্রষ্ট হন, সমস্ত পেশাতেই হন। সো আমি ডাক্তারি পেশাটাকে কোনোভাবেই নীতিভ্রষ্ট কোনো পেশা বলছি না। এই টাইপের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছেন, প্লিজ নিজেকে সারাতে হবে। এটা কিন্তু খুব অপমানজনক, এটা খুবই অপমানজনক। একটু নিজে ভাবলেই দেখতে পাবেন যে নিজেকেই নিজের হেয় করতে ইচ্ছে করবে আপনার। সো প্লিজ গেট রিড আউট ফ্রম দ্যাট কাইন্ড অফ জবস। জি, তারপরে আসলে আমরা গ্রাম থেকে আসছি, আমরা জানি যে একটা মানুষ ডাক্তারের কাছে কোন সময় আসে। আর ইন্টার্নিং এর টাইমে আমার অনেকের সাথে পরিচয় হয়েছে, এক লোকের সাথে দেখা হয়েছিল, ওর ছেলে অনেক অসুস্থ, ডিএমসি তে ভর্তি হবে, কোনো মাধ্যম পাচ্ছে না। ডিএমসি মিনস হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। লিসনার্স, আপনারা এই শর্ট ফর্মটা না বুঝলে এটা আপনাদের জন্য। পরে ওই লোকটা আমার কাছে আসার পর বলতেছে যে ভাই আপনাকে তো আমার পরিচিত মনে হচ্ছে, আপনার বাড়ি কি বরিশালে? বলতেছে হ্যাঁ। আমার বাবার নামটা বলছে, আসলে তুই আমার কাছের লোক। পরে আমি স্যারকে বললাম কি স্যার ওনাকে আমার ইউনিটে ট্রান্সফার করে দেন, ঠিক আছে, আমি দেখতেছি। পরে ওই লোকের অনেক ভালোভাবে সেবা করছি, সুস্থ করছি। পরে উনি যাওয়ার আগে বলছে যে স্যার আমি না ভ্যান চালাই, কিন্তু আপনার কাছে শুধু একটাই অনুরোধ, আপনি যদি বাহিরে যান যাওয়ার আগে আমার বাসায় একবেলা খেয়ে যান। তো আমি বুঝলাম যে না, এদের ভালোবাসাটা বাংলাদেশে যাদের কোটি টাকা আছে তাদের ভালোবাসার চেয়ে অনেক সলিড। পরে আমি 4th ইয়ার থাকার পরে আমাদের 5th ইয়ার আসলো, মোটামুটি কায়দায় ভালোই, আমি যে টিউশনি করতেছি মোটামুটি কায়দায় অনেক ভালোই চলতেছে। ঠিক আছে, আপা ওই করে আপা তখন তো কি আপা ট্রেনিং সেনাবাহিনীতে 2 বছর ট্রেনিং হয় সেকেন্ড লেফটেন্যান্টে। পরে আমি 15,000 টাকা পাই ইন্টার্নিং এর টাইমে, ঠিক আছে, প্রথম মাসে। তো বললাম যে আসলে তো আমার বাবা নাই, 15,000 টাকা পাইছি, আমার অনেক পরিশ্রমের টাকা। তো আমার সব ফ্রেন্ডরা দেখা যাচ্ছে মার জন্য বাবার জন্য সবাই কিছুই কেনে, কিন্তু আমি তো আসলে বাবা নাই, কার জন্য কিনবো? আমি নিউ মার্কেটে গেলাম, মার জন্য 10,000 টাকা দিয়ে একটা শাড়ি কিনছি, বোনের জন্য কিনছি, আর নিজের জন্য ফুটপাথ থেকে আমার এখনো মনে আছে 120 টাকা দিয়ে আমি একটা গেঞ্জি কিনছি। ঠিক আছে, গেঞ্জি কিনা আমি ধানমন্ডি আমার যে ঠিকানা ও জায়গায় গেছি, বাসায় নক করছি, নক করার পরে খুলছে আমার যে বাবা, বলতেছে যে কাকে চাই, আমার পরিচয় দিছি, ঠিক আছে। পরে উনি আমার সাথে এত খারাপ ব্যবহার করলো, ঠিক আছে, যে আমি পুরো অবাক যে একটা মানে মেচিউড লোক একটা মানুষের সাথে। পরে আমি দারোয়ানের কাছে শাড়িটা দিয়া আমি চোখ মুছতে মুছতে চলে এসে পড়ছি, যে হয়তো আমার ভাগ্য খারাপ। উনি তো জানতেন আপনার মায়ের আগের বিয়ে, আপনি আছেন। আচ্ছা, পরে বাসায় এসে পড়ি, পরে আম্মারে ফোন দেই, ফোন দেওয়ার পরে বলি যে আম্মা আসলে আমি তো গেছিলাম, সে তো অনেক আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। বলতেছে বাবা তোমার একটা কথা বলি, তুমি আমার সাথে আর যোগাযোগ করো না, তোমার জন্য না আমার বাসায় অনেক প্রবলেম হইতে। ঠিক আছে, আমি আম্মা আমার জন্য প্রবলেম হইতেছে, আমি তো এটা বুঝতে পারতেছি না। না, সে চায় না যে তোমার সাথে যোগাযোগ রাখি বা অন্য কিছু। মানুষ দেখা যাইতেছে মেডিকেল লাইফে অনেক সম্পর্ক করে, অনেক প্রেম করে, কিন্তু আমার শুধু বাবার দিকে তাকাইয়া আমার কিছু। পরে দেখা যায় আমি ইন্টার্নিং এর টাইমে অনেকগুলো ওষুধ পাইতাম, আমি গ্রামে নিয়ে গেছি, মানুষকে দিতাম। ওই থেকে গ্রামের লোকজন, আমি যদি এখনো গ্রামে যাই, আমার ওই থানায় যদি বলে যে সম্রাট বলে ওই যে ডাক্তার ছেলেটা, মানে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা। আমি তো সবে মাত্র MBBS কমপ্লিট করছি,
তো ব্যাগ নিয়ে গেলে মনে করে যে স্যার আমার কাছে ব্যাগটা দেন। সকালবেলা দেখা যাইতেছে কেউ জাম্বুরা, কেউ কলা এগুলো নিয়ে আসে, বলতেছে স্যার এইটা আপনার জন্য নিয়ে আসছে। বলতেছে ভাই এগুলো, ভাই আপনি শুধু ফোনটা দিলে আপনি ফোনটা রিসিভ করেন। যে গ্রামের মানুষ অনেক সরল সোজা, আমি জানি ওদের কষ্ট, ওরা আমার অনেক ভালো জানে, আমি ওদের কাছে অনেক কৃতজ্ঞ। আমার বাবা মারা যাওয়ার পর ওরা আমার অনেক ভাবে সাহায্য করছে, মেন্টাল সাপোর্ট দিছে যে আমি যাতে কোনো সময় ভাঙিয়ে না পড়ি। ইন্টারনেট প্রায় শেষ, তো ওই টাইমে ফেসবুকে আমি কিন্তু ফেসবুকও ওই রকম ভালো ইউজ করতে পারতাম না, ঠিক আছে। তো ইন্টারনেট প্রায় শেষ আমার 15ই নভেম্বর 2015-তে একটা মেয়ে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ও জগন্নাথ ইউনিভার্সিটি পড়ে। কয়েকদিন পরে আমার ওটা রিসিভ করার পরে হাই হ্যালো কথা বলতাম, জিজ্ঞেস করতাম কেমন আছেন, ভালো আছেন। এর ভিতরে ও আমার একটা নাম্বার দিস, বলতেছে আমি আপনার নাম্বারটা দিলাম, আপনি আমার ফোন দিন। তো আমি করতাম কি, জি আমাকে মিস কল দিত, আমি ফোন ব্যাক করতাম। আচ্ছা, মনে করতেন যে ও মনে হয় সম্ভবত আমাকে কল দিচ্ছে। আচ্ছা, তো একদিন হঠাৎ করে সে আমার ফোন দিচ্ছে, এটাকে এমনিতে চিনতেন না, ফেসবুকে পাইছেন। হ্যাঁ, পরে একদিন ফোন দিছে, বলতেছে আপনি ভালো আছেন, বলতেছে আপনার, আমি নামটা বলি, ওর নাম হচ্ছে নাফিজা ইসরাত। বলতেছে আপনি কি নাফিজা? বলতেছে হ্যাঁ। বলতেছে ভাই আমি তো আপনার সাথে দেখা করতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, কোথায় করবেন আপনি দেখা বলেন। ওর বোনের বাসা আছে সে মিরপুরে, বলতেছে আপনি মিরপুর চিড়িয়াখানায় আসেন। পরে আমি এই জায়গা থেকে গেলাম, ও আর ওর বোনের একটা ছেলে নিয়ে আসেন। দেখা হওয়ার পর আমি ওরে বলি যে আমার ফ্যামিলি কন্ডিশন ভালো না, ঠিক আছে, একদম সব আমার ডিটেলস। আর এর আগে কি ফেসবুকে মেসেঞ্জারে কথা হয়েছে, হাই হ্যালো কিভাবে কিরকম আছে, শুধু হাই হ্যালো নাকি আরো কিছু? না এরকম কিছু না, মানে ওই যে একদম প্রায় ফিল ইন লাভ উইথ এইরকম টাইপের কোনো কিছুই না। আচ্ছা, কতদিন পরে দেখা হলো? প্রায় 2 মাস পরে। পরে আমি মিরপুরে যাই, তো আমার অনেক ফ্রেন্ড থাকতো, ঠিক আছে, ফ্রেন্ডরা অনেক মজা করে বলতেছে সম্রাট এই জীবনে মনে হয় প্রেম হলো তোর, হ্যাঁ তো জীবনে তো কিছুই করতে পারলি না, মগার মতো। হ্যাঁ তো ওই রকম। আর দেখা যাচ্ছে আমাদের ডিএমসি হলটা আর বদরুন্নেসা কলেজ কিন্তু পাশাপাশি, ঠিক আছে, আমি কিন্তু চশমা পরি। পাহিদা হাইটা গেলে মেয়েরা বলতো এই কানা ডাক্তার, ঠিক আছে, ওই রকমের না, কেউ ওর সাথে সাইডা দেখা যাইতেছে, আমি খুবই কথা কম বলি, ঠিক আছে, ওরকম বলতাম না। ওরা বলতেছি কি মামা তোর একটা মেয়ে নক করলো আর তুই এরকমের চিড়িয়াখানা দেখতে যাবি, সোজা দেখ আবার কি ওর কি বাঘ ভাল্লুক কিনা, তার সমস্যা নেই, যে যেরকম করবে সে সেরকম ফল পাবে। পরে যাওয়ার পরে আমি ভাবলাম যাওয়ার সময় যে মেয়েটা মোটামুটি ভালো লাগছে, ভালো লাগার পরে ওরে আমি সবকিছু যদি লুকাই, আজ না হয় কাল সবকিছুই জানবে যে আসলে আমার ফ্যামিলি কন্ডিশন, ঠিক আছে। পরে দেখা যাচ্ছে সব কষ্ট পাবে। পরে আমি যাওয়ার পরে ওর সাথে কথা গেছি, দেখা হয়েছে, বলতেছে আমি বলি কি যে আমার তো ফ্যামিলিকে এরকম সমস্যা, এর যে আরেকটা সবচেয়ে বড় প্রবলেম, আমি হচ্ছে পাসপোর্ট 2, ও হচ্ছে পাসপোর্ট 4। আচ্ছা, লম্বা, ঠিক আছে। ও বলতেছে আমার তো এরকম প্রবলেম, আমি এইটা হচ্ছে আপনারই, আমার কোনো ই না, আপনি যদি হ্যাঁ বলতে পারেন, ঠিক আছে। আমি ওরে বলছি যে আসলে আমি তোমার তো পছন্দ করি, আর আমি ওই সময় ভাবতাম যে আমি তো মোটামুটি এস্টাবলিশড, আর সামনে বিসিএস টিসিএস দিলে অবশ্যই ভালো কিছু হবে, ঠিক আছে। তো এখন মনে হয় একটা প্রেম করার সবচেয়ে ভালো সুযোগ আছে, ঠিক আছে। আর মনটা অনেক খারাপ থাকতো সবসময়। তো ও বলছে আচ্ছা ঠিক আছে আমি রাজি আছি। ওই পরে আমরা ঘোরার পরে চলে যাই মিরপুরে, আমাদের প্রায় কথা হইতো। দেখা যাইতেছে আমার ইন্টার্নিং 4 মাস বাকি আছে, আমার যেটুক সময় থাকতো, আমি স্যার একটু খাবার জন্য আমার সময় দিত, আমি ওই টাইমটা না খেয়ে ওরে ফোন দিতাম, তুমি খাইছো, কি করতেছো, ঠিক আছে। ওই জিজ্ঞেস করছে কি তুমি কি খাইছো, বলছে আমি খাইছি, কিন্তু আমি কিন্তু দুপুরে খাই নাই, ঠিক আছে, এরকমই করতাম। মানে ওর প্রতি আমি এত আসক্ত হয়ে গেছি, আমি তো জীবনে কোনোদিন দেখা হওয়ার পরে, হ্যাঁ দেখা হওয়ার পরে, দেখা যেদিন হলো ওই দিন কি করলেন, ঘুরলেন ফিরলেন, খাইতে গেলেন? হ্যাঁ ওই দিন ঘুরলাম চিড়িয়াখানার ভিতরে, ঠিক আছে। ওরে জিজ্ঞেস করতেছি তুমি কোথায় থাকো, বলতেছি আমি থাকি জগন্নাথের পাশেই, কিন্তু ও যে জায়গায় থাকে আমার বাসা থেকে ওর বাসা 20 মিনিট লাগে হাইটে যাইতে। আচ্ছা, পরে দেখা যাইতেছে যে আমি ওর সময় দিতে পারতাম না, ঠিক আছে। দেখা যাইতেছে ও সারাদিন বলতো যে তুমি ব্যস্ত থাকো, এটা ও জানতো যে আমি মেসে থাকতাম। ও করতো কি আমার জন্য রান্না করে নিয়ে আসতো, আমরা আহসান মন্দিরে যাইতাম করতে, ঠিক আছে, রান্না করে নিয়ে আসতো, ও আমার খাওয়াই দিত। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেগুলো হয়, ঠিক আছে, ওর প্রতি আমি অনেকই হয়ে গেছি। যাওয়ার পরে ওই দিন বলতেছে কি সম্রাট তুমি না আমার বিয়ে করো, বলতেছে আজব বিয়ে করো মানে এগুলো কি বলতেছো, যে এস্টাবলিশড হয়ে বাবা মার মনে কষ্ট দিয়ে তো আর কোনো লাভ নাই। ও বললো বিয়ে করার কথা, মানে ও কি তাহলে আপনার সাথে ইনভলভ হয়ে গেছে? আচ্ছা, প্রেমটা হলো কিভাবে, এই ঘটনাটা একটু বলেন। হ্যাঁ, ওরে আমি বলছি আমার ফ্যামিলি কন্ডিশন, ঠিক আছে। ও বললো যে সম্রাট আসলে সমস্যা নাই, তুই সামনে ভালো কিছু কর, আমি তোর পাশে আছি। সম্পর্কটা তুই ছিল? হ্যাঁ তুই। আর সবচেয়ে আমার ডেট অফ বার্থ 1994, ওর হচ্ছে 93। ও বলতেছে আমি তোর সিনিয়র, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমাদের এসএসসি ইন্টার ও আমার এক ব্যাচ নিচ্ছে। আচ্ছা আচ্ছা। পরে আমাদের মোটামুটি অনেক ভালো হয়েছে, আমরা বৃষ্টিতে ভিজতাম যাইতাম, ঠিক আছে, মোটামুটি
মোটামুটি দেখা যাইতেছে যে আমি ইন্টারনেট আর 4 মাস আছে। এর ভিতরে কি করছে, ওর মিরপুরে ওর যে দুলাভাই কাস্টম অফিসার ছিল। আর একটা কথা হচ্ছে, আমি এইরকম হলো আমার মেজাজটা আমি একটু উগ্র টাইপের, মানে হঠাৎ হুটহাট আমার মেজাজ একটু হয়ে যায়, যে আমি উল্টাপাল্টা কাজ দেখতে পারতাম না। যে টাইমে দেখা যাচ্ছে যে নার্স আমার টাইমে ডিউটি, আমি যদি যাইতাম ঠিক আছে, নার্স বলতো যে স্যার আসছে, স্যার কিন্তু বদমেজাজি। আমি সবাই বলতাম যে আমার টাইমে কোনো মোবাইল টেপা যাবে না, সে টুক ডিউটি ভালোভাবে করতে হবে, যদি না পারেন চলে যাবেন। এই জন্য মানে দেখা যাইতেছে আমি অনেকের কাছে মানে ভালো ছিলাম না, নার্সদের কাছে, ঠিক আছে। আর তাদের বলে দিচ্ছে যে অবশ্যই আপনারা ভালো ব্যবহার করবেন রোগীদের সাথে। আমি যতদিন পর্যন্ত আছি, 1 বছর ইন্টার্নিং ছিল, আমি লাইফে আমি কোনোদিনও ঘুমাই নাই। সবসময় আমার রোগীরা মনে করছে যে ওরা আমার ভাই অথবা বোন অথবা মা অথবা বাবা, আমি কারণে এসে ঘুমাবো। একজন চিকিৎসকের তো এরকমই ভাবা উচিত। পরে ওর সাথে আমার অনেক ভালো সম্পর্ক হয়। ও বলতেছে কি চলো বিয়ে করি। তুমি জগন্নাথে পড়তেছো আর আমি তো এই জায়গা থেকে আর কয়েকদিন পর পাশ করে আবার বিয়ে করা দাও, আমরা এস্টাবলিশ হই তারপর বিয়ে করি। বলতেছে না আমি তোমার কিন্তু বিশ্বাস করতেছি না। তো ওর কথা হচ্ছে কি যে আমি মেডিকেলে পড়া ডাক্তার হইয়া ওর পিছনে ঘুরতেছি, ওর প্রতি এত উইক, ঠিক আছে, ওইটা একটু সন্দেহ জাগলো। তো আমি বললাম কি আসলে আমার তো বিয়ে করা সম্ভব না, আমার তো বোন আছে, আর বিশেষ করে বোন যদি জানে যে আমি বিয়ে করে ফেলাইছি, আর এলাকার মানুষ যদি জানে, আমার সারা বছরের বাবার যে সম্মান শ্রদ্ধা ভালোবাসা সবকিছু কিন্তু মাটি হয়ে যাবে। পরে আমি বলতেছি তুমি কি প্রুফ চাও যে আমি তোমার ভালোবাসি, এটা কি তুমি কোরআন শরীফ নিয়ে বলতে পারবা? আমি বলতে হ্যাঁ পারবো। তুমি প্রুফ করো। 2 মাসের পর একটা কোরআন শরীফ ছিল, কোরআন শরীফকে নিয়ে গেছি, গিয়ে বলতেছি আচ্ছা কোরআন শরীফের হাত দিয়ে আমি বলতেছি হ্যাঁ আমি তোমার ভালোবাসি, ঠিক আছে। এবার তো তোমার বিশ্বাস হলো, বলতেছে তাহলে আমিও বলি। না না তোমার বলার দরকার নাই, ঠিক আছে, আমি তোমার এমনি প্রুফ করলাম যে হ্যাঁ তুমি একদম ঠিক আছো। পরে আমাদের সম্পর্ক 2015 থেকে অনেক ভালো চলতেছে। আমার ইন্টার্নিং শেষ হইলো, শেষ হওয়ার পর ওর বাসায়, মিরপুরের যে বাসা, ওর বোনের বাসা, ফোন চ্যাট করতেছে ওর দুলাভাইয়ের সাথে, মানে কি একটা ঝামেলা হয়েছে, ফোনটা ভেঙে ফেলাইছে ই করে। বলতেছে দুলাভাই এটা দুলাভাই বলছে তোমার ভালোর জন্য বলছে, ঠিক আছে, এই জন্য ফোন ভাঙার তো তোমার কিছু দরকার নেই। বলছে কেন দুলাভাই বলবে কিসের জন্য? এরপরে আমার ইন্টার্নিং কমপ্লিট হয়ে গেছে। এর ভিতরে হ্যাঁ এফসিবিএস এর জন্য কিন্তু পরীক্ষা দিতে হয়, স্কলারশিপের জন্য। প্রত্যেকটা সাবজেক্ট থেকে আপনি 3 জন করে নিবে, ঠিক আছে, 27,000 পরীক্ষা দেবে, তার ভিতর থেকে 3 জন। তো আমি পরীক্ষাটা দিলাম। পরীক্ষা দেওয়ার পরে আমি লাইফে কোনোদিনও চিন্তা করি নাই যে আমি দ্বিতীয় হব। আমার কনফিডেন্স আছে যে আমি অবশ্যই ভালো কিছু করতে পারবো এফসিবিএস ও। পরে ও বলে কি তুমি কি সে এফসিবিএস পরীক্ষা দিবা? হ্যাঁ দেই। পরে ওরে নিয়ে আমি ব্রিটিশগঞ্জ পরীক্ষা দিয়ে আসছি। আমার যে মার্কশিট, আমার ফ্রেন্ড সার্কেল খুবই কম, ঠিক আছে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, ঠিক আছে, এই জন্য আমি ফ্রেন্ড সার্কেলের সাথে খুবই কম মিশতাম। যে আসলে সত্য কথা কি, একটা মানুষ যতই ভালো রেজাল্ট করুক, যতই কিছু করুক, তার মা সম্পর্কে যদি কেউ একটা নেগেটিভ চিন্তা ভাবনা করে, ঠিক আছে, তার মন কিন্তু অবশ্যই ছোট থাকে, সে যতই বড় হোক, ঠিক আছে। এই পরে আমি নাফিসারে বললাম যে আসলে মনে হয় তুমি ভুল করতেছো, যে আমার সাথে রিলেশনটা কইরা ভুল করতেছো। বলতেছি ভুল করতেছি আমি, তুমি তো আমার পরিচয় দিতে পারবা না। কেউ যদি লিটন ভাই যদি জিজ্ঞেস করে তোমার কাছে আসলে ওর বাবা মা, ঠিক আছে, ডাক্তার, বাট এটা ঠিক আছে, কিন্তু তাহলে তো তুমি কষ্ট পাবা, বুঝে নিয়ে কিন্তু তুমি ভালো পাবা, আমি তোমার কষ্ট দিতে চাচ্ছি না। বলতেছে আচ্ছা এটা কোনো প্রবলেম নাই, বাসা থেকে আমি ম্যানেজ করে নেবো। বলছে প্রবলেম না থাকলেই তো তোমার ভালো, আমাদের রিলেশন চলতেছে, ঠিক আছে। আমি মোটামুটি অনেকই পরে গুলশান একে আমার স্কলারশিপের যে এক্সামটা ওদিন পড়ছে, আমি ওটা ফোন দিলাম। ফোন দেওয়ার পরে বলতেছি যে তুমি কোথায় আছো? বলতেছে আমি মেসামকে, আমার তো কালকে এক্সাম আছে, তা চলো আমরা 2 জনেই যাই। পরে বলতেছে আমি তো বাসে চড়তে পারি না, চলো আমরা সিএনজিতে যাই। পরে আমরা সিএনজিতে যাই, আর যে মূল সনদপত্র যেটা সবকিছু জমা দিয়ে আসছি, ও কিন্তু আমার সাথে ছিল। পরে আসছি, আসার পরে ওরে বাসায় রেখে আসছি আমি। পরে একদিন পরে শুনি কি যে আমি অনেক ভালো রেজাল্ট করছি ওইটা, ঠিক আছে। পরে আমি স্কলারশিপের জন্য ওরা ফোন দিছে যে স্যার আপনি টিকছেন, ঠিক আছে। তো এখন কি আছে যে স্যার সামনে এটা আপনার আছে ভোকালের জন্য, ঠিক আছে, আইএলটিএস আমাদের তো সাবজেক্ট আছে সব ইংলিশ। বলতেছে যে এইটা করেন, এটা দিলে আপনি টিকে যাবেন, ঠিক আছে। বলতেছে যে কত বছরে আসবো? বলতেছে স্যার আপনি গেলে কিন্তু 5 বছর আসতে পারবেন না, ঠিক আছে। তো আমি ভাবলাম আসলে ওর তো ভালোবাসি, আর 5 বছর পরে আসলে আসলে দেখা যায় সম্পর্কটা না থাকতে পারে, ঠিক আছে। তো আমি আবার বোকামি করে কি করলাম, পরের দিন ফোনটা আবার বন্ধ রাখলাম, আমি এক্সামটা দিলাম না, ঠিক আছে, এই প্রেমের জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যে মেয়েটাকে হারান। আমার একটা ইচ্ছা ছিল যে মোটামুটি ও এস্টাবলিশড হোক। হ্যাঁ, ওরে আমি জিজ্ঞেস করতাম যে তুমি আসলে কি করবা? বলতেছে আমি বিসিএস দিয়ে এসপি তে ঢুকবো। তো আমার চিন্তা ভাবনা আছে সামনে বিসিএসটা দিবে, আমি হয়তো 2-1 বছর লেটে যাই, মোটামুটি ওরে ভালো জায়গায় রাইখা তারপর আমি চলে যাই, ঠিক আছে। পরের দিন আমি ফোনটা বন্ধ, ওরা তো আমার বারবার কল করতেছে, পাইতেছে না যে আসলে কি হয়েছে।
পরে বলতেছে পরে ফোন সরি স্যার আমি এবছর যাইতে পারবো না, আমার তো ফ্যামিলিতে প্রবলেম আছে। কিন্তু আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম নাই, কোনো কিছু নাই, শুধু নাফিজার জন্য, অনলি বিকজ অফ দ্যাট লেডি। আচ্ছা দেখেন আপনি কিন্তু খুব ভালো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, যাই হোক এই ডিসিশনটা আমি ভুল বলবো না, পরবর্তীতে কি হলো এটা পরে এসে শুনছি আমরা, বাট এখানে কিন্তু আপনার ভালোবাসার ব্যাপারে আপনার যে উদারতা, আপনি যে আসলেই ভালোবাসেন এটাও, একই সাথে আপনি ব্রিলিয়েন্ট, আপনি আদব কায়দা যথেষ্ট জানেন, এগুলোর জন্য আপনার বাবার অবদান সবচেয়ে বেশি। এবং আপনি এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সমাজে এরকম একটা দরিদ্র অবস্থান থেকে উঠে এসে আপনি এতদূর আসছেন, এখনো শেষ হয়নি প্রিয় শ্রোতা গল্পটা। আমরা এখানে একটা বিরতি নিচ্ছি যে দেখুন ও একটা মেয়েকে ভালোবাসে, একটা ভার্চুয়াল রিলেশনশিপ ছিল, মানে ফেসবুকে পরিচয়, 2 মাস ফেসবুকেই কথা, তারপর সেটা প্রেম অব্দি গড়ালো। এখানে আর একটা ব্যাপার বলি যে সব ভার্চুয়াল রিলেশনশিপ খারাপ হয় না, যেমন আজকে আমাদের সম্রাটের প্রেমটা। এই মেয়েটার জন্য ও এফসিপিএস পরীক্ষায় ওখানে স্কলারশিপের জন্য পরীক্ষা দিল, চান্সও পাইলো ইউকেতে যাওয়ার জন্য, সেটা এই মেয়েটার একটা ভালো অবস্থায় না রেখেও যাবে না, এটা কিন্তু কম না। মোটামুটি আমার লাইফটা অনেক সুন্দরভাবে যাচ্ছিল। এই ভিতরে আমি একটা অফার পাইলাম যে একটা বাংলাদেশ মেডিকেল একটা মেয়ে আছে, মেয়েকে আমার পড়াইতে হবে, ওরা আমাকে 20,000 টাকা দিবে। তো আমি সবকিছুই নাফিজার কাছে শেয়ার করতাম। পরে আমি বললাম কি আমি তো একটা পাইছি, স্টুডেন্ট পাইছি, তো ওর পড়াইতে হবে 20,000 টাকা। বলতেছে না না তোমার স্টুডেন্ট পড়ানোর দরকার নেই, তাহলে তোমার প্রেম ঘটার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো আমি বললাম আসলে তুমি যখন বলছো আসলে এটা করার দরকার নেই, ঠিক আছে। তো মোটামুটি আমার কিন্তু চলতে ওই রকমের প্রবলেম হইতেছে, আমি মেসে থাকতেছি, মেসের সব খরচ, একটা মানুষের যে হাত খরচ আছে। পরে আমি লোকের বলে দিচ্ছি যে না আসলে সরি আমি পড়াইতে পারবো না, ঠিক আছে। কিন্তু বলতেছে ভাই আপনার কারণটা কি? আমি না ভাই কোনো কারণ নেই, আপনি সরি আমি পারবো না, ঠিক আছে। এর ভিতরে আমাদের সম্পর্কটা এমন আমি ভাবতাম যে সম্ভবত মানুষের আত্মার সম্পর্ক ছাড়াও মানুষের অনেক সম্পর্ক থাকে যেগুলো কোনোদিন ভোলার মতো না, ঠিক আছে। দিন রাত সারাদিন খাইছো ঘুমাইছো কি করছো 24 ঘন্টা ফোন দিতাম। এর ভিতরে আমার একটা ফ্রেন্ড ছিল মেডিকেলের, নাম হচ্ছে নাইলা। তো অনেক ফ্রি থাকি, ও আর আমি অনেকগুলো একাত্রে ছবি তুলছি। ছবি তোলার পরে নাফিজা আমার বলতেছে যে নাফিজার সাথে আমার 2015 থেকে রিলেশন, ঠিক আছে। এই থেকে কিন্তু আমার পাসওয়ার্ডটা জানে, ফেসবুকের পাসওয়ার্ড। হ্যাঁ, তো আমার মনের ভিতরে তো ওই রকমের নাই যে ফেসবুকের পাসওয়ার্ডটা দিলে কোনো প্রবলেম হবে বা ওই রকমের, কারণ আমি তো একজনের গিয়ে লাভ করি, ঠিক আছে। পরে নাফিজ বলতেছে তোমার ফেসবুক পাসওয়ার্ড, আমি আচ্ছা ঠিক আছে দিয়ে দিচ্ছি। আর আমি কি ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করতাম, ও যে সময় আমার বলতো এই তুমি ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করছো, পাসওয়ার্ডটা আমাকে দাও, আমি সাথে সাথে দিয়ে দিতাম। পরে নাইলা নামে একটা মেয়ে ছিল, তোমার অনেক ভালো ফ্রেন্ড, তো ওর সাথে আমি মানে একদম পাশাপাশি বসে একটা ছবি তুলছি। ছবি তোলার পরে ও আমার পাঠাইছে, দেখ না মামা কেমন হয়েছে ছবিটা। আমি বলতেছি তো ও অনেক সুন্দর হয়েছে। ও করছি কি আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করছি, চেঞ্জ করার পর ও বলতেছে তোমার পাসওয়ার্ডটা দাও তো। পরে আমি দিয়ে দিচ্ছি। আমার মনের ভিতরে যদি কোনো কিছু থাকতো আমি কিন্তু পাসওয়ার্ডটা তাই দিতাম না, ঠিক আছে। হ্যাঁ, পরে আমার ফোন দিয়ে কান্না শুরু করে দিয়েছে, বলতেছে বেইমান। আমি ভাই আমি কি করলাম? বলতেছে তুই একটা মেয়ের সাথে করছিস। আমি দেখো ও আমার ফ্রেন্ড, ও শুধুই ফ্রেন্ড, অন্য কিছু না। আমাকে তোর দরকার হলে ওর নাম্বারটা নিতে পারো, ঠিক আছে। পরে ওর নাম্বারটা ওর কাছে আমি দিয়ে দিচ্ছি যে তুই কথা বলিস। ও বলতেছে হ্যাঁ সম্রাট ভালো কিছু কর, আমি অবশ্যই তোর কাছে আছি, ঠিক আছে। আমি সবসময় ভাবতাম বাবা নাই, ঠিক আছে, মা নাই, কেউ না থাকুক, অন্তত আমার ভালো মুহূর্ত অবশ্যই ও থাকবে, সবসময় আমি ওর কথা চিন্তা করতাম। পরে আমি এফসিবিএস এর বঙ্গবন্ধুতে এক্সাম দিই। প্রত্যেকদিন আমার 120 টাকা লাগতো, 60 টাকা 120 টাকা। আমি কি করতাম কি 1 ঘন্টা আগে বাসা থেকে বাই করতাম, বাইরে ওই 120 টাকা আমি জমাই রাখতাম, ঠিক আছে। জমাইয়া ওর জন্য আংটি আর ঘড়ি কিনে নিছি। ও একটা এমনই মেয়ে ছিল যে অল্পতেই অনেক খুশি, ঠিক আছে। আমি দামি কিছুই ওরে দেয়নি, ঠিক আছে। আমরা পার্কে মাঝে মাঝে ঘুরতে যাইতাম, ঠিক আছে। ওই যে সামান্য বাদাম অথবা বা ওই রকমের চাইনিজ যাওয়ার মতো ও তো সবই জানে। তো ওর একদিন আমি একটা ফুল দিলাম, ফুল দেওয়ার পরে আমার বলতেছে কি তুমি কি এটা রাস্তা থেকে কুড়াই আনছো? তো আমি অনেক কষ্ট পাইলাম যে আসলে তুমি আসলে এই কথাটা আমার বলতে পারলা যে রাস্তা থেকে, মানে পরে আমার বলতেছে ভাই সরি আমার ভুল হয়ে গেছে। মোটামুটি অনেক ভালো রিলেশন চলতেছে। এর ভিতরে কি হয়েছে, ওর ভাই, আমি চাচ্ছিলাম যে আমাদের রিলেশন, আমি মোটামুটি স্টাবলিশড, 1-2 বছর পরে এমনি তো একটা ভালো একটা জব হবে। তো আমি চাচ্ছিলাম যে ওর ফ্যামিলিতে সবাইকে জানাই। আমরা মনে করি কি যে সম্ভবত আমি যে আমার বোন থাকলেও আমার বোনের পিছিয়ে যদি কেউ ঘোরে, ও যদি ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার থাকে, আমরা ভাবি কি ভাই হিসেবে যে মনে হয় সম্ভবত আমার বোনের জন্য পারফেক্ট না। পরে দেখা যাইতেছে ডাক্তার ইঞ্জিনিয়ার চেয়েও খারাপ ছেলে বিয়ে করে। পরে আমি ওর বাইরে ফোন দিলাম যে ভাইয়া আসলে আপনি ভালো আছেন? বলতেছে হ্যাঁ। আমি বলছি যে আমি নাফিজার পছন্দ করি। ওই লোক আবার আমার ভাই হিসেবে আমার বলতেছে তুমি কোথায় কোথায় ঘুরতে গেছিলা? পরে আমি একদম সরল মাইন্ডে সব বলে দিই যে ভাইয়া আমরা লঞ্চে ঘুরতে গেছিলাম, ঠিক আছে। হ্যাঁ, এইটা নিয়ে নাফিজার সাথে আমার প্রচুর পরিমাণ ঝগড়া হয় যে আসলে তুমি বোকার মতো এরকম বলছো, ঠিক আছে। তো আমি তো আসলে বুঝতে পারিনি। আর দেখা যাচ্ছে রিলেশন বা ফ্যামিলিগত আমরা যদি একাত্রে থাকি মানুষের মধ্যে ঝগড়া হইতেই পারে খুঁটিনাটি। আমি শুধু এইটুকুই ভাবছি যে সবাই জানাইছি তাহলে সবাই জানে যে রিলেশন আছে, তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। ওরাও মানে জিজ্ঞেস করতো, আর ও চাচ্ছিল যে রিলেশনটা যাতে কেউ না জানো। আচ্ছা। পরে 2017 আমাদের রিলেশন
আপনারা তো হয়তো জানেন যে 2-3 বছর রিলেশন হইলে কি হয়, ঠিক আছে। আমি তাকে ছোট করতে চাচ্ছি না, কারণ আমি তাকে ভালোবাসি। আর ভালোবাসার মানে হচ্ছে ভালোবাসার মানুষটা অনেক ভালো থাকুক, এইটাই কামনা করা, ঠিক আছে। কোনো মানুষের যদি সত্যি ভালোবাসি, অন্তত আমি শুধু একটুকুই বলবো, মানুষের শারীরিক সম্পর্ক ছাড়া অনেক সম্পর্ক থাকে, ঠিক আছে। ভালোবাসার মানে হচ্ছে ভালোবাসার মানুষটা অনেক অনেক ভালো থাকুক। এই মেসেজটা আসলে আপনি দিয়ে দিলেন, থ্যাংক ইউ। যে একটা ব্যাপার আমি বিলিভ করি যে অনেক সময় হয় না যে প্রেম করে যাওয়ার পরে বিয়েটা হলো না ফাইনালি, তখন অনেক সময় ওই মেয়েটার ক্ষতি করার অনেক চেষ্টা করা হয়, কিন্তু মানে ট্রুলি এটা ঠিক না। কারণ হচ্ছে ভালোবাসা মানেই হচ্ছে ওই মানুষটাকে ভালোবাসি, ওই মানুষটার ভালো হোক ইন এভরি সেক্টর, এটাই কামনা করা। তাতে করে আপনি ওকে পেলেন বা না পেলেন, দ্যাটস নট আ বিগ থিং। পরে আমি তো সবাই জানাইলাম ইসের মতো, ঠিক আছে। ওর ভাই আসছে একদিন মেসে, আমি বলে আচ্ছা চলো ভাই আমরা ঘুরে আসি। নাফিজা সবসময় চাচ্ছিল যে আমি ডাক্তার, সো তো আমার ভিতরে একটা ভাব থাকবে এরকম টাইপের, কিন্তু আমি তো না, আমি তো গ্রাম থেকে আসছি, আমি তো সবার সাথে একদম পুরো ফ্রি। ওর ভাই আসার পরে ওর ভাই আমি সব বলছি। ওর ভাই তো ছোট, ইন্টারমিডিয়েট পরে, যে আমার তো মনে হয় না সে ছোট। আমি বলছি যে তোমার বোনের সাথে আমার আছে, আর ভাই বইলে দিছে বাসায় যে ভাইয়া তো এটা বলছে। পরে বলতেছে তুমি কি বোকা এগুলা বলছো। আমি বলছি আচ্ছা সরি ভাই, ভুল হয়ে গেছে। 2017-তে আমাকে বলতেছে যে সম্রাট আমার তো একটা চাকরি হবে সার্জেন্টে, এর ভিতরে কিন্তু আমার কোনো জব টব হচ্ছে না, ঠিক আছে। বলতে আমি আচ্ছা তুমি দাও। এখন আমি চিন্তা করলাম যে আমার তো জব হচ্ছে না, আর ওর ফ্যামিলির কন্ডিশন সম্পর্কে আমি অনেক ভালো জানি। ওর ফ্যামিলি তো 3 বোন আর ভাই 3টা, ঠিক আছে। তো ওর তো একটা চাকরি দরকার। দেখ আমি আচ্ছা ঠিক আছে তুমি করো সার্জেন্টের চাকরিটা করো, পরে আমি বিসিএস দিয়ে এসপিতে ঢুকে যাবো। আমি আচ্ছা ঠিক আছে করো। তো আমি তো এমনি ব্যস্ত থাকি, তাহলে হেল্প করার মতো না। পরে বলছে মেডিকেলে সে আনফিট, তার বিপি 80/120 থাকা দরকার, তার নাই, ঠিক আছে। পরে আমার ফোন দেওয়ার সময় আসলে আমার তো বিপি 80/120 নাই, আমার ফোন দাও আমি দেখতেছি। পরে আমি বলে দিছি যে ভাই আমি ডাক্তার, তো আপনি একটু ব্যবস্থা করে দেন। পরে ওরা ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, পরে যাওয়ার পরে সে চাকরিতে গেল, মোটামুটি 6 মাস অনেক ভালো কাটলো আমাদের সম্পর্ক। আস্তে আস্তে তার ভিতর চেঞ্জ আসলো। ওকে, মানে চাকরি পাওয়ার পর, হ্যাঁ চাকরি পাওয়ার পর তার ট্রেনিং করে সারদা। তো ও যেদিন যাবে ট্রেনিং এ বলতেছে সম্রাট আমার দিয়ে আসো, ঠিক আছে। আমি আচ্ছা ঠিক আছে আমি তোমার দিয়ে আসবো। আর আমার লাইফে আমি লঞ্চে ভ্রমণ করছি, বাট আমার লাইফে আমি কোনোদিন ট্রেন দেখি নাই, আমি ট্রেনে উঠিও নাই। না পরে আমার না, আমি লাইফে কোনোদিন ট্রেন দেখি নাই। বলছি আচ্ছা ঠিক আছে আমি তোমার দিয়ে আসতেছি। না ট্রেন দেখেন না, মানে রাস্তাঘাটে তো ট্রেনে না। আর আমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমি ঢাকা মোহাম্মদপুর টু ডিএমসি আর সলিমুল্লাহ মেডিকেল ছাড়া আমি কোথাও আমার লাইফে মনে হয় আমি জীবনে কোনোদিন জাদুঘরে যাই নাই। আর আশেপাশে শহীদ মিনার বা এরকম আমি সারাদিনই পড়ছি, ওই রকমের ঘুরতে যাওয়া বা কিছু। পরে ওরে দিয়ে আসছি। যাওয়ার মুহূর্তটা আমার মনে হইতেছে এত খারাপ লাগছে, ঠিক আছে। ওরে দিয়ে আমি অনেক কান্না করছি, ঠিক আছে। ওই অনেক কান্না করছে যাওয়ার টাইমে, ঠিক আছে। আসছি, আসার পরে আমার রুমে একটা ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পরে গেট আটকাই দিছে। আমি সারা রাত্র বাইরে ওরে দিয়ে আসার পরে মেসে ঢুকতে পারিনি। ও আমার ফোন দিতে আছে কি খবর তোমার, বলতে আমি তো সারা রাত্র বাইরে, আমার পা মশায় একদম ফুলাই ফেলাইছে কামড়াই, সারা রাত্র বাইরে। পরে আমি সকালে ঢুকছি, একদম অসুস্থ হয়ে পড়ি। পরে আমার সলিমুল্লাহ মেডিকেল আমি যাই। পরে আমার স্যার আছে, যেটা স্যার আমার অনেক ভালো জানে। বলতেছে সম্রাট একটা কথা বলি তোমাকে, বলতেছে জীবনে তো কোনো সময় দেখলাম না তোমার গার্লফ্রেন্ড আছে, তো তুমি যদি মনে কিছু না করো আমি একটা ফোন দিই। আমি ফোন দিই। পরে আমি আমার মাইগ্রেনের প্রবলেম আছে। পরে আমি অসুস্থ হওয়ার পর আমি ওর ফোন দিলাম যে আমি তো অনেক অসুস্থ, তাই তুমি আসো হাসপাতালে। পরে সকালে চলে আসে পড়ছে। পরে স্যারের সাথে আমি অনেক ফ্রি, স্যার আমার অনেক ভালো জানে, স্যারের কাছে আমি অনেক কৃতজ্ঞ। স্যার বললো কি ধরো বাবা চাবিটা নাও রুমে যাও। আমি স্যার আমার শরীরটা অনেক খারাপ না স্যার, ঠিক আছে। পরে ও জায়গা থেকে আমি তো জানি যে নাফিস আমার অনেক ভালোবাসে, ঠিক আছে। তো আমার স্বপ্ন যে অবশ্যই আমি ভালো কিছু করবো, ভালো কিছু করে ওর বাসায় জানাবো, বাসা থেকে অবশ্যই মানবে না কিসের জন্য, আমরা দুজন এস্টাবলিশ। হ্যাঁ 6 মাস ওর ই হয়ে গেল, জব ট্রেনিং করতেছে। আচ্ছা আপনি বললেন যে ট্রেনিং এ যাওয়ার পরে বা চাকরি পাওয়ার পরে একটু চেঞ্জ হলো, কি সেগুলো? দেখা যাচ্ছে যে ও সারাদিন বিজি থাকে, ঠিক আছে। এখন আমি যদি বিজি থাকি, বাট বিজি না থাকি, যদি বিজি থাকার ভান করি, ঠিক আছে, এইটা কিন্তু একটা অন্য, ঠিক আছে। তাহলে ফোন দিতাম, ওই আমার ফোন দিতে কেমন আছে, ও আমার পাসওয়ার্ড জানার পর আমরা ফ্রেন্ড সার্কেল কিন্তু অনেক মজা করি। তো আর ডিএমসি তে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে 175 জন স্টুডেন্ট, ঠিক আছে। আমাদের গ্রুপ আছে এ বি সি, আমরা দেখা যাচ্ছে যে ফেস চিনি কিন্তু নাম কিন্তু অনেকেই জানি না। ও আমার তো পাসওয়ার্ড জানতো, জানার পরে ও দেখতো যে আমি কার সাথে কথা বলি, কি করি, ঠিক আছে। ও আমার আম্মাকে মেসেজ করছে, ম্যাডাম প্লিজ আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা রিসিভ করেন। পরে আম্মা বলতেছে দেখো তো এই যে কে, আমি বলতেছি আম্মা আমি তো ওই মেয়েটাকে পছন্দ করি। কয় দেখো কি বেয়াদবের মতো আমার এটা কাজটা করা কি ঠিক হইলো। আমি আমার কাছে অনেক লজ্জা পাইছি। আমি আম্মা সরি আমি বলে দেবো না, কিছু হবে না। পরে আমার ওই ঘরে একটা ভাই আছে, একটা বোন আছে, আমার ভাইকে মেসেজ করলো, ঠিক আছে। মেসেজ করা আমার কিন্তু সম্পর্ক 3 বছর পরে মেসেজ করলো যে তুমি কি সম্রাটকে চিনো, মানে ও জানে আমার ভাই, ঠিক আছে, যে তুমি কি সম্রাটকে চিনো। ও কোনো রিপ্লাই দেয় না। পরে ওনার বাবাকে জানাইস যে বাবা একটা মেয়ে তোমার
বলতেছে যে তুমি কি সম্রাটকে চিনো? বলতেছে না আমি সম্রাটকে চিনি না, সম্রাট তো ডাক্তার না, সম্রাট তো বিয়ে করছে। ঠিক আছে, বিয়ে করছে? হ্যাঁ বিয়ে করছে। তো এখন ও আমার ফোন দেয় তুই প্রতারক ভণ্ড। আমি বলতেছি আচ্ছা আমার শুধু একটাই প্রশ্ন, যে একটা মানুষ যদি 3 বছর তার ফেসবুকের পাসওয়ার্ড জানে, সে যদি বিয়ে করে থাকে অবশ্যই তো সে জানবে, অথবা কোনোভাবেই তো জানা সম্ভব। তার আগে একটা কথা বলতে চাচ্ছি, ও যে টাইমে মেসে ছিল, ওর মেসে আমার এলাকায় একটা মেয়ে ছিল, জিজ্ঞেস করছিল যে সম্রাটকে চিনো? আমি কিন্তু আপনাদের আগেই বলছি যে আমার এলাকায় আমি অনেক পপুলারিটি। জিজ্ঞেস করেছে হ্যাঁ সম্রাট তো অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু ওর মা তো অনেক ভালো। মানে ওর ভিতরে একটা প্রতিহিংসা কাজ করছে যে হ্যাঁ সম্রাটকে চিনি, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, বাট ওর মা। তো অনেক কষ্ট পাইছে, এগুলো নিয়ে ভাবছে। ভাইকে যে নক করছে, নক করার পরে আমার করছে, SMS করছে যে আসলে তুই ভণ্ড, বেঈমান, প্রতারক। আস্তে আস্তে আমাদের সম্পর্কটা মানে একদম ডিমোশন হইতে শুরু করলো। হ্যাঁ, কিন্তু এই সময় দেখা সাক্ষাৎ অনেক কম হতো। ও না, দেখা সাক্ষাৎ হইতোই না, 6 মাসে দেখা হয় না, ওই যে সারদা চলে গেছে। এটাও একটা ইস্যু সম্পর্কের মধ্যে, আসলে দেখা হওয়া, ডিপলি মেশা, চোখের আড়াল হইলেই তো মনের আড়াল। এই কথাটা আসলে একেবারে অযৌক্তিক না, আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এই কথাটা হয়তো আমরা অনেক সময় ডিনাই করি যে না আমার মন স্ট্রং, কিন্তু তারপর আপনার মনও কিন্তু আপনার চেয়ে বেশি স্ট্রং, এবং আপনার মন জানে যে কখন কি ডিসিশন নিতে হবে। সো দেখা সাক্ষাৎ হওয়া যে কোনো রিলেশনশিপে অনেক ইম্পর্টেন্ট, একটু মেনটেন করা উচিত, একটু না বেশ ভালোভাবেই। আচ্ছা, যে কারণে কিন্তু আপনার সম্পর্কে ডিমোশন হলো। ও আমাকে আমার সব নাম্বার গুলা ব্ল্যাক লিস্টে রাখে দিল। এর ভিতরে ও বললো কি তোমার সার্টিফিকেট একটু আমাকে দেখাও তো। আচ্ছা ঠিক আছে, আমার যদি সার্টিফিকেট ওকে দেখাবো, ওই কিন্তু আমার সার্টিফিকেট নিয়ে ব্রিটিশ কাউন্সিল জমা দিয়ে আসলো। আর যে পাসপোর্ট, আমার যে ডায়েরি, ঠিক আছে সবই কিন্তু ওর কাছে আছে। ঠিক আছে, ও ইচ্ছা করলে কিন্তু আমার গ্রামের খোঁজ খবর নিতে পারতো। এর ভিতরে কি করছি, রিলেশনটা ব্রেকআপের মতোই হওয়ার পরে আমি একটু অন্য টাইপের হয়ে গেলাম। সিগারেট টিগারেট দেখা যেতে, মেডিকেলের সাইডে যে একটু নেশা টেশা আমরা যেটা বলি, ঠিক আছে ওইটা করতাম। মানে কি নেশা করতেন? শুধু সিগারেট না অন্য কিছুর সাথে জড়াইলেন? হ্যাঁ, অন্য কিছুর সাথেও আমি একটু জড়াইলাম। ঠিক আছে, বলতে চান না, কিন্তু অন্য কিছুতে ইনভলভ হলেন। কারণ অনেক দিনের রিলেশন তো। এর ভিতরেই কি আমরা গ্রামে একটা মেয়ে পালতাম, ও আমাকে বাবা ডাকতো। ঠিক আছে, মেয়ে পালতেন আপনারা? হ্যাঁ, আমার ওইটা হচ্ছে আমার বাবার চাচাতো ভাইয়ের মেয়ে। ওই মেয়েটা হচ্ছে অনেক গরিব ফ্যামিলির, বাবা চাকরি করতো, তো মাও চাকরি করতো। বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পরে উনি আমাদের বাড়িতে আসে। আসার পরে বাচ্চাটা রাইখা চলে যায়। তখন আফা বলতেছে আমাদের তো একটু টাকা পয়সা আল্লাহ দিছে, তাই ওরে আমরা রাইখা দিই। ঠিক আছে, ছোটবেলা থেকেই গ্রামের বাড়িতে। আমার গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটা আমরা ঘর করছি। আচ্ছা, ওই একাই থাকতো না, ও থাকতো আমার যারা চাচি ছিল, ঠিক আছে চাচিরা আমাদের ঘরেই থাকতো। তাদের ঘর নষ্ট হওয়ার পরে আমরা বলতেছি চাচি আমাদের ঘরেই আপনার এসে থাকতো। ঠিক আছে, তো আমাকে বাবা ডাকতো। ঠিক আছে, আমি আমার নাফিজাকে বলতাম যে আমার একটা মেয়ে আছে, এরকম অনেক কিছু। পরে ও বড় হয়েছে, মোটামুটি 6-এ পড়ে। সে আমার প্রত্যেকদিন ফোন দিত। পরে আমি একটু এডিক্টেড হওয়ার পরে আমি বাড়িতে চলে যাই। ঠিক আছে, বাড়িতে যাওয়ার পরে 6-এ বলে কিন্তু মোটামুটি মেচিউড। সে বলতেছে যে আসলে বাবা তোমার একটা কথা বলি। তো তোমার নামে তো মানুষে মানে উল্টাপাল্টা কথা বলতেছে। আমি বলতেছি কি খুব বলতেছে। আমি যে সময় গোসল করতে যাইতাম, আপনারা তো হয়তো জানেন যে গ্রামে কিন্তু পুকুর একটু দূরে থাকে। ঠিক আছে, গোসল করতে জানেন, ওই আমার ফোন দিয়ে মেসেজ দিছে নাফিজারে যে মা আমি তো আপনার সাথে কথা বলবো, বাবা নাই। কিন্তু ওর এইটা কাজ করে নাই যে সেন্ডে মেসেজটা কিন্তু থাইকে গেছে। আমি এসে দেখছি ওটা অনেক বকাঝকা করছি, তুমি মেসেজ দরকার কি। ঠিক আছে, আর মেয়েটার সম্পর্ক আমার এমন সম্পর্ক ছিল, ঠিক আছে আমার ঠিকই ওর আমি সত্যিকার বাবা না, কিন্তু আমার বাবার মতো সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা সবকিছুই করতো আমার জন্য। মানে বাড়িতে গেলে আমার সাথে শুইতো। পরে সবাই বলতেছে যে ওরে বলছে যে সম্রাট তো একটু নেশা টেশা করে, তাহলে তোর বিয়ে কিভাবে দিবে। পরে ওই দিন আমার ফোন দেয়, ওদিন আমি একটু ড্রিঙ্ক কইরা রুমে যাই। ড্রিঙ্ক গুলো তো জানেন যে হিতে কোনো জ্ঞান থাকে না। পরে আমার ফোন দেয়, ফোন দেওয়ার পরে বলছে বাবা তুমি কি ভাত খাইছো। পরে আমি অনেক বকাঝকা করি, ঠিক আছে যে তুই এর নাম্বারে ফোন দিবি না। পরে বাসায় আমাদের ইঁদুরের ওষুধ ছিল, রাগ কইরা আমার উপরে, ঠিক আছে ইঁদুরের ওষুধ খায়। পরে আমার ফোন দেয় যে তোর মেয়ে না অনেক অসুস্থ, এই জায়গা থেকে বলতেছে যে আমি শেরে বাংলায় তোমরা ভর্তি করার ব্যবস্থা করো, আমি আসতেছি। ঠিক আছে, আমি যাই, যাওয়ার পরে দেখি যে ওরা সবাই একটা আইসিইউতে। পরে ওই সময় মোটামুটি সুস্থ। আমি বলতেছি কি এরকম করতেছো কিসের জন্য। পরে দেখতেছি ওর চোখ দিয়া পুরো পানি পড়তেছে। ঠিক আছে, আর বলতেছে বাবা তুমি আমার ক্ষমা করে দিও। বলতেছে বাবা আমার শুধু একটাই, আমি একটু নাফিজের সাথে কথা বলবো। পরে আমি বলছি যে বাবা আসলে ও তোমার ভুল বুঝতেছে, আমি একবার কথা বলবো। পরে আমি ফোন দিছি নাফিজারে যে মেয়েটা তোমার অনেক অসুস্থ, তোর সাথে শুধু একবার কথা বলবে। আর একটা মানুষ যদি মৃত্যু সজ্জায় থাকে, যত বড় পালন থাকুক, ও মানে বলতেছে কেন আমি কি ডাক্তার যে আমার সাথে কথা বলতো। ওকে, আমি শুধু অবাক হই যে একটা মানুষ এত কিভাবে নিচে নামতে পারে, একটা মানুষের বিবেক এত কিভাবে লোপ পাইতে পারে। পরের দিন আমার বাচ্চাটা মারা যায়। ঠিক আছে, সব লোকের কাছে কালা হয়ে যায়।
মেয়েটা মারা যাও ওই ইঁদুরের মারার বিষ কেন খাইলো? খাওয়ার কারণটা কি আসলে? ওই যে ও আমাকে অনেক ভালোবাসতো, ঠিক আছে, ও সবাই বলছে যে আমি এডিক্টেড, ওই বিয়ে দিতে পারবো না, ঠিক আছে, আমি খারাপ হয়ে গেছি, কষ্টটা সহ্য করতে পারিনি। আপনাকে এই কথা বলার জন্য মেয়েটা কষ্ট পাইলো? আরে কি অদ্ভুত। আমরা একটু বিরতি নিচ্ছি সম্রাট। প্রিয় শ্রোতা, দেখুন যে কত সুন্দর ছোটবেলা থেকে একটা লাইফ লিড করে আসার পরে এমন একটা পর্যায়ে চলে এসেছিল, স্টাবলিশড একটা লাইফ, সুখে সুন্দর একটা জীবনের দিকে আগাচ্ছিল। একটা প্রেম আসছিল ওর জীবনে, যে প্রেমটাকে আঁকড়ে ধরে নিয়ে ও সামনের দিকে আগাতে চাইছিল এবং আগাচ্ছিল। কিন্তু দেখুন সে মেয়েটার কি পরিবর্তন। এবং ওর একটা মেয়ে ছিল যে মেয়েটাকে নিজের মেয়ের মতো ভালোবাসতো। তো নিজের মেয়ের মতো যখন ভালোবাসতো তখন সেই পিতৃত্ব বোধ ওই মেয়েটার প্রতি ছিল। আর সে যদি তার সেরকম মেয়ের মতোই হয়, সে ওরকম ফিলই করতো, তাহলে একটা বাবার কাছ থেকে একটা সন্তান চলে যাওয়া, মারা যাওয়া যে কতখানি কষ্টের অনলি সেই মানুষটাই জানে, সে বাবাটাই জানে। আমি ওকে ওর বাবা হিসেবে ধরে নিলাম। আর সেই মেয়েটা আত্মহত্যা করলো, আত্মহত্যাই বলবো, কারণ সে কষ্টে যে তার বাবাকে নিয়ে মানুষ উল্টো পাল্টা কথা বলে সেটা সে সহ্য করতে পারেনি বলে এই কাজটা করলো। তো আমার আলটিমেটলি সম্রাট কিন্তু এক্ষেত্রে নিজেকে অপরাধী ভাবছে। যাই হোক, তার প্রেমটাও ছিটকে সরে গেল এবং সেই মেয়েটাও এই পিচ্ছি মেয়েটার সাথে খারাপ ব্যবহার করলো। এটা একটা কষ্টের কারণ। আরো 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 অনেক কিছু এখনো বাকি আছে, আমরা শুনবো। বাট ছোট একটা বিরতি নিচ্ছি এই মুহূর্তে, আপনি কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরে। হ্যালো 8920 জীবনের গল্প। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যালো 8920-তে। আর যে সেতু আছে আপনার সাথে এবং শুনছেন সম্রাটের জীবনের গল্প। আমি এখানে কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি সম্রাটের কাছে যাচ্ছি, প্লিজ। তারপর থেকে ওরে শেরে বাংলা থেকে আমি দেশে নিয়ে যাই। দেশে নিয়ে যাওয়ার পর আমার বাড়ির পাশে একটা মসজিদ আছে, মসজিদের পাশে আগে মানুষ যেরকম আমার প্রতি একটা মানুষের যেরকম ভালোবাসা ছিল, ঠিক আছে, মানে আস্তে আস্তে দেখতেছি যে সবাই আমারে বলতেছে যে আসলে ওর কারণে এরকম একটা, আমি নিজের কাছে নিজে অনেক অপরাধী যে আমার কারণে হয়তো এরকম একটা হইলো। আমি সবসময় ভাবতাম এই মেয়ের যদি মা আইসে যদি কোনো সময় জিজ্ঞেস করে যে আসলে ভাই আপনার কারণে, আসলে আমি ওর মার কি জবাবটা দিব। পরের দিন নাফিজা জানতে পারে যে আসলে আমার বাচ্চাটা মারা গেছে। পরে আমার ফোন করে, আসলে শুনছি বাচ্চাটা মারা গেছে। আমি গেছে, এখন আর তো কিছু করার নাই। পরে আমি ফোনটা রাইখা দিই, অনেক কষ্ট লাগে আমার। পরে ওরা আর ফোন দেয় না, আমার ব্ল্যাক লিস্টে রাইখা দেয়। আস্তে আস্তে দেখতেছি ওর মাঝে অনেক চেঞ্জ এসে পড়ে, আমার ফোন দেয় না। তো আমি ওর সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করি। ও আমার SMS করে যে আমি খারাপ, আমি ভণ্ড, প্রতারক। পরে এর ভিতরে করছি আমার আর ওর অনেকগুলো ছবি ছিল। ছবিগুলো এমন ছিল যে একদম পাশাপাশি, ঠিক আছে, একদম ক্লোজ। আমি ওর সারদা যে কলিগ গুলা ছিল, কলিগ গুলার কাছে পাঠাইছি। উদ্দেশ্যই আমার একটা, যাতে সবাই জানে যে ওর সাথে আমার রিলেশন আছে, বাট কেউ যদি ওর সাথে না ঘিসতে পারে। কিন্তু ওর কিন্তু ক্ষতি করার মোটামুটি কোনো ইচ্ছা আমার নাই। অনেক খারাপ দিন চাইতেছে, ঠিক আছে, ওর সাথে এরকমের। পরে কালকে আমার একটা মেসেজ দিছে যে আমার এই জায়গায় একটা বয়ফ্রেন্ড হয়েছে, তোর সে অনেক ভালো, ঠিক আছে, সে তোর মতো ভুয়ো না, ঠিক আছে। আমার মনে হয় যে 27 বছরে আমি জীবনে কোনোদিনও এত কষ্ট পাই নাই, যাকে এত ভালোবাসি, এত কিছু করছি, সে বলে আমার একটা বয়ফ্রেন্ড হয়েছে। আমি সহ্য করতে পারি না। আমার ভাইরে ফোন দিছি, ফোন দিয়ে বলছি যে আপনার বোনের সাথে আমার রিলেশন ছিল। ওর ভাই তো কিছুই তুই বিশ্বাস করতে পারতেছে না, আমার সাথে রিলেশন ছিল। পরে করছি কি, ওর আমার ছবি পাঠাইছি, ওর আর আমার ছবি। কিন্তু ওরে ক্ষতি করার ইচ্ছা আমার কোনো সময় নাই। ওরে যদি আমি ক্ষতি করতাম, আমি স্কলারশিপ নিয়ে জীবনে কোনোদিনও বাইরে যাইতাম না। হ্যাঁ, আপনার তো বড় একটা ত্যাগ শিকার আছে, এটা কি জানতো? হ্যাঁ, আমার বাইরে যাওয়ার শুধু একটা স্কলারশিপ 2 ধরনের হয়, একটা হচ্ছে কন্টাক্ট আর একটা হচ্ছে আপনি আসতে পারবেন, ঠিক আছে। আমি কন্টাক্টে যাইতেছি। ভাই যে সময় আমার মেসেজটা দিছে, আমার মনে হয়েছে পৃথিবীতে সবচেয়ে একটা বড় পাথর দিয়ে রাখছে আমার বুকের উপর। আমি চিন্তা করলাম যে না, আমি যদি বাংলাদেশে থাকি হয়তো আজকে অনেক খারাপ কথা বলছি, পরে দেখা যাচ্ছে ভালোবাসার পরিবর্তে অন্য কিছু হবে। শুধু ওর জন্য এই দেশ আমার বাবার সবার, এই দেশ আমি অনেক ভালোবাসি। আর শুধু ওর কারণে বাইরে চলে যাইতেছে। আমার তার উপরে কোনো রাগ অভিযোগ কিছু নাই। আমি শুধু এইটুকুই বলি যে আমি যাকে ভালোবাসি সে যেন ভালো থাকে, আর তার ক্ষতি করার মতো কোনো ইচ্ছা আর আমার নাই। আর তার যদি আমি অবশ্যই ক্ষতি করতাম, 3 বছরের রিলেশন, আমার কাছে অনেক কিছু আছে, অনেক কিছু হয়তো আমি বাইরে যাইবো। কিন্তু না, আমি মধ্যবিত্ত ফ্যামিলিতে গেছে, আমরা কোনো মানুষের যদি ভালোবাসি, ঠিক আছে, ভালোবাসার স্থানেই রাখি, নিজে কোনো সময় ফালাই দেয়। আজ আমার অনেক বিপদ, আমি বাইরে চলে যাচ্ছি আমার দেশ তুইয়া। আপনি যাচ্ছেন তো আপনি একটা বেটার প্রফেশনের জন্য, আপনি অনেক ভালো পড়াশোনা করে সেখান থেকে আসবেন। এবং আপনি তো আগে একবার যাওয়ার সুযোগ পেয়েছিলেন। আর ডাভিটা কি এটা জানতো যে আপনি ওর জন্য যান নাই সেবার? না, ও জানতো না। ও জানতো না। আচ্ছা, এই দেশ আমার, কিরাম নিয়ে অনেক কিছু করবো, কিন্তু আমি চোরের মতো আমার ভালোবাসার কারণে আমি এই দেশ থেকে চলে যাইতেছি। ও আমার SMS দিছে, আমার নামে নাকি কেস করবে। আমি কেস কেন করবে? আপনি কি করছেন? আমি ছবি পাঠাইছি ওর ভাইকে। হ্যাঁ, একটা SMS করছে যে রিলেশন থাকতেই পারে, মানুষ বাচ্চা থাকে তারপর আর একজনের কাছে রিলেশন করে, তার মানে কি
ওরা উদাহরণ দিয়ে বুঝাইছে যে আমার মা আর এক জায়গায়, আমার মায়ের জন্য তো আমি দায়ী না। এই সমাজ আসলে সবসময় কটূক্তি যেগুলো করে খুব উপর থেকে চিন্তা করে, একটু ডিপলি চিন্তা করে আসলে আরেকটা মানুষ সম্পর্কে একটু মন্তব্য করাটা উচিত। অ্যাটলিস্ট অন্যকে নিয়ে যে কথাটা বলছেন সেই জায়গাটায় নিজেকে একটু দাঁড় করান। কারণ হচ্ছে আপনি কোনো না কোনো ভাবে দুর্বল অন্য আরেকটা মানুষের কাছে। তো অন্যের দুর্বলতাকে নিয়ে মন্তব্য করার আগে প্লিজ সেই জায়গাটায় নিজেকে একটু দাঁড় করাবেন। এগুলো খুব বেশি জ্ঞানদায়ক কথা বলে মনে হচ্ছে হলেও আপনার আসলে এগুলো কিন্তু ট্রু। কাউকে একটু কিছু বলার আগে জাস্ট নিজেকে একটু এই জায়গাটা দাঁড় করাবেন। কারণ আপনি একেবারে সাধু বা আপনি ধোয়া তুলসী পাতা নন। অন্য কারো না কারোর কাছে আপনার কোনো লিখেই যাচ্ছে, আপনার কোনো নেগেটিভিটি কারোর কাছে আছে। তো আপনি তখনই অন্য একটা মানুষকে নিয়ে কথা বলবেন যখন কিনা আপনি একেবারে ফ্র্যাঙ্ক অ্যান্ড ফ্রেশ। যাক আমি সেগুলো টানছি না, জাস্ট একটু ইমাজিন করবেন, একটু ভাববেন, কাউকে কিছু বলার আগে ওই জায়গাটা আপনাকে একটু দেখবেন। দ্যাটস ইট। আমি এই সেন্টেন্সটা 100 বার পড়ছি সারা রাত্র। আর আমি যদি ওর কোনো সময় ক্ষতি চাইতাম, বাংলাদেশে থাকতাম, ভাইকে আমার অনেক কিছু দেখাইতে পারতাম, কিন্তু না, আমি ওর ভালোবাসি। ও যে জায়গায় আছে আমার সেই জায়গায় থাকবে। কিন্তু আমি সবার কাছে একটুই অনুরোধ যে কোনো মানুষের ভালোবাসা নিয়ে অন্তত পক্ষে করা উচিত না। আমাদের এই সমাজে অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে যারা এই প্রেম অনেক কিছু কারণে নেশা আসক্ত হয়ে যায়। কিন্তু আমি আমার বাবার সম্মান করি, ভালোবাসি। আমি এই দেশ নিয়ে আমার অনেক আশা ছিল, শুধু আজকে ভালোবাসার কারণে আমি দেশে চোরের মতো চলে যাইতেছি। আমি যাকে ভালোবাসি সেই SMS করে যে রিলেশন থাকতেই পারে, ব্রেকআপ হইতেই পারে, বাচ্চাও থাকতে পারে, বাচ্চারা খারাপ জায়গায় বিয়েও করতে পারে। একটা মানুষ কোন সময় এই কথাগুলো বলতে পারে? আমার তো মনে হয় না যে সে মানুষ আছে, সে তো এখন অমানুষ। আর আমি এইটুকুই বলবো, আমি যদি তার সত্যি ভালোবাসা থাকি, অবশ্যই সে বুঝবে, আজ না হয় কাল, কাল না হয় পরশু, কিন্তু সেদিন হয়তো কেউই থাকবে না। আপনি যাচ্ছেন কবে? কি 25শে ফেব্রুয়ারি বিকাল 4টা। যাবার আগে ফ্লাইট রেডি? হ্যাঁ। কোথায়? জি, হোলি মেরি মেডিকেল ইউনিভার্সিটি। আচ্ছা। হ্যাঁ, ও আমার এই গেঞ্জিটা গিফট করেছে। আমি যে সময় ভালো টাইমে কোনো জায়গায় যাইতাম, ভালো কিছু করতাম, আমি এই গেঞ্জিটা পরে যাইতাম। এসছেও আমার অনেক দামি গেঞ্জি আছে, কিন্তু না, এটা আমি অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। ওর ভালোবাসাকে রেসপেক্ট করেই কাজটা করেন। এই জন্য আপনার সে ভালোবাসার রেসপেক্টের ফিডব্যাকটা আপনি পান না। 25 তারিখ চলে যাব, ঠিক আছে। আমার কারোর উপরে কোনো অভিযোগ, কোনো অভিমান নাই। শুধু ওরা একটা সিন আছে, আমার কাছে একটা গেঞ্জি আছে, একটা ক্যাপ আছে, শুধু দিয়া আমি তার পাও ধরে এইটুকুই বলবো যে হ্যাঁ, আমি 4 দোকানদারের ছেলে, আমার মা খারাপ থাকতে পারে, কিন্তু আমি তোরে ঠিকই ভালোবাসি। আর এই ভালোবাসায় আমার কোনো ভুল ছিল না। আমি তোর কোনো ক্ষতি চাই নাই, আর তোর ক্ষতি চাইনি বলেই তো আমি চোরের মতো এই দেশ থেকে চলে যেতে আছি। আর আমি শুধু বাবার একটুকুই বলি, বাবা তুমি আমার ক্ষমা করে দিও, আমি তোমার এই দেশের জন্য কিছুই করতে পারি। একটা মানুষ এত নিচ, এত কিভাবে, আমার মনে হয় যে মানুষ পুলিশের ট্রেনিং এর সাথে সাথে মনে হয় মানুষ ওদের ভিতরে যে মনুষ্যত্ব, ভালোবাসা, আমার মনে হয় সবকিছু চেঞ্জ করে ফেলায়। আসলে এটা ওর রাগ থেকে নিতান্ত কষ্ট পাওয়ার একটা কথা। এটা আমাদের লাইফেও ঘটে, কোনো একটা কারোর কাছে কষ্ট পেলে সে যেখানে কাজ করছে সেটাকে আমরা রিলেট করে ফেলি। আসলে এটা আমি ওকে দোষ দিচ্ছি না, কিন্তু ওর গার্লফ্রেন্ড ওর সাথে যেটা করলো সেটা পুলিশের চাকরি পাওয়ার পরেই করলো। সো আলটিমেটলি এটা বলতেই পারে যে পুলিশের চাকরি পাওয়ার সাথে সাথে কি ওর মানবতা বোধটুকুও চলে গেল তার সাথে সাথে। যাই হোক, এটা আমাকে বলতে দিলাম, বা ও বললো, ওর কষ্টটা লাঘব হলো কিনা আমি জানি না, বাট বলে শান্তি পাবো অ্যাটলিস্ট। আমি 25 ফেব্রুয়ারি চলে যাচ্ছি, ঠিক আছে। আর হয়তো ওর সাথে কোনোদিনও দেখা হবে না, কিন্তু জীবনে যদি কোনো টাইমে কোনোদিনও শুনি আমার ভালোবাসার মানুষটা অনেক কষ্টে আছে, আমি অনেক কষ্টে পাবো। আচ্ছা, ওকে এখন নতুন বয়ফ্রেন্ডের সাথে কি সম্পর্ক চলছে? ওর জায়গায় একটা বয়ফ্রেন্ড হয়েছে, ওর বয়ফ্রেন্ড আমার কথা সব জানে, তারপরে ওকে অনেক ভালোবাসে। কোনো মানুষ যদি কোনো মানুষের ভালোবাসে আর যদি বলে যে আমার আর একটা বয়ফ্রেন্ড আছে, আমার মনে হয় পৃথিবীতে সে কষ্ট, এর সে যন্ত্রণার কিছু না। এটা আসলে ট্রু। ভালোবাসা মানে কাউকে ভাগ না দেওয়া, এরকম একটা বিষয়। তো একটা পর্যায়ে হয়তো আমি বলেছিলাম যে ভালোবাসা মানে যে পেতে হবে এমন নয়, কিন্তু তার মানে এটাও নয় ধরেন যে ফ্যামিলির কারণে হলো, দুইটা ফ্যামিলি মানলো না, বা অন্য কোনো কারণে আপনারা এক হতে পারলেন না ভালোবাসার পরেও, সেটা অন্য ইস্যু। বাট এরকম একটা প্রেমের সম্পর্ক চলতে চলতে ছেলেটা অথবা মেয়েটা কেউ যদি বলে যে আমার একটা বয়ফ্রেন্ড বা একটা গার্লফ্রেন্ড আছে, সেই প্রাক্তন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে বা যার সাথে সম্পর্ক চলছে, এটা আসলেই খুবই প্যাথেটিক। এটা শুধুমাত্র তারাই ফিল করে। সবাই প্রেম করেছেন, সবাই জানেন প্রেমের উপলব্ধি। সো আই থিঙ্ক সবাই এটার উপলব্ধিটা বুঝতে পারছেন যে এত বড় একটা সুযোগ সে ছেড়ে দিয়েছিল। আমার মাথায় বারবার এই কথাটা ঘুরে যে বিদেশে যাওয়ার স্কলারশিপটা পেয়ে গেছিল, ফোনটা বন্ধ করে রাখলো কিন্তু শুধুমাত্র মেয়েটার কারণে। আমি জানি না এই মেয়েটা অর্থাৎ নাফিসা এখন শুনছে কিনা, শোনার সম্ভাবনা আমি জানি না কতখানি।
কারণ আজকের অতিথি সম্রাট যদি নিরপরাধ থাকে, সে যদি তার এই প্রেমের ক্ষেত্রে অপবিত্র না হয়, সে যদি তার ভালোবাসার সম্পর্কটা খুব পলিশড রাখে, তার সাথে এটা করার ফলে আপনি কিন্তু খুব বড়ভাবেই আঘাতপ্রাপ্ত হবেন প্রকৃতি থেকে। এটাই প্রাকৃতিক নিয়ম, এটা আমি বলছি বলে নয়, এটা সব সময় হয়ে আসছে। প্রকৃতি কাউকে ছাড়ে না, মানুষ যদি তাকে ক্ষমা করেও দেয় মহানুভবতার কারণে, প্রকৃতি ছাড়ে না। প্রকৃতি আরো বড় মহানুভব, কিন্তু প্রকৃতির একটা সিস্টেম আছে, এই সিস্টেমের বাইরে সে কখনো যেতে পারে না। জি বলুন আপনি। জীবনে কোনোদিন আল্লাহর কাছে কোনোদিনও কিছু চাই নাই। আমি ইস্তেমায় যে টাইমে গেছিলাম, ওর সাথে আমার রিলেশন ছিল। বলতেছে যে সম্রাট তুমি আমার জন্য কি চাইছো? তো আমি বলছি কি আমার জন্য তো আমি কিছুই চাই নাই। তো বলছি যে তুমি যেন ভালো থাকো, ঠিক আছে, এইটাই চাইছি। ও আবার ওর ফ্রেন্ডের কাছে বলছে, ওর ফ্রেন্ডরা বলছে হ্যাঁ সম্রাট ভাই তোকে অনেক ভালোবাসে। আপনি জানেন না, ওই যতদিন পর্যন্ত ট্রেনিং করতেছি আমি প্রত্যেক দিন ভিক্ষা করে 20 টাকা করে দিতেছি, আর বলতেছি যে ভাই আমার জন্য না, তো ওর জন্য একটু দোয়া করে দেন যে ও যাতে অনেক ভালো থাকে, অনেক হেপি থাকে, ঠিক আছে, ও ভালো থাকলে আমি অনেক ভালো থাকুন। আল্লাহর কাছে জীবনে আমি আমার লাইফে আমি কোনো সময় কিছু চাইনি, শুধু একটুকুই বলবো যে যেখানেই থাকুক ও যেন ভালো থাকে, শান্তিতে থাকে। পরে ও আমাকে বারবার উল্টাপাল্টা মেসেজ করতো, যে আমার একটা ফ্রেন্ডের কাছে মেসেজ দিছে যে আমার দেখলে নাকি ওর থুতু ফেলাইতে ইচ্ছা করে, প্রতারক ভণ্ড, আমার মুখটাও দেখতে চায় না। কোনো মানুষ যদি কোনো মানুষের ভালোবাসে, ঠিক আছে, আর আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে কষ্ট যে ওই মানুষ ভালোবাসলে সম্পর্ক নাও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু হ্যাঁ কোনো মানুষের অপমানজনিত কথা বলা বা কিছু করে এটা কিন্তু এমনিতেই অনেক লাগে, ঠিক আছে। ও আমি শুধু আমার কারো অভিযোগ বা কোনো কিছুই নাই, আমি 25 তারিখ শুধু ওর কাছে একটু রিকোয়েস্ট করি যে আমাকে যেন কোনো SMS না দেয়, আর যাওয়ার আগে শুধু আমি ওর সাথে একবার দেখা করতে চাই। হয়তো তো আর জীবনে কোনোদিন দেখা হবে না, আমি তো 15 বছর আমি তো আর আসবো না। আমি কন্টিনিউ দেখা যাচ্ছে ওর ফ্রেন্ড বা ওর পাশের কেউ সাথে যোগাযোগ করি, যে শুধু জানতে চাই যে আসলে ও কেমন আছে, ঠিক আছে। হ্যাঁ, এই জানতে চাওয়াটাও আমার অপরাধ। আমি ফোন না দিলে, SMS না করলে ও অনেক ভালো থাকে, কিন্তু তারপর এত অপমান এত কিছু পরেও ওর সাথে আমি যোগাযোগ করি। আমার সবচেয়ে এইটাই খারাপ লাগছে। যোগাযোগ করছেন? হ্যাঁ আমি যোগাযোগ করি, আমি SMS দেই এই কেমন আছে, কোথায় আছে, বা ওর পাশে যে ফ্রেন্ড আছে ওদের সাথে আসলে ওকে ভালো আছে কিনা, ঠিক আছে। এই ও এখন সবার কাছে বলে বেড়াইতেছে যে আমার একটা ওর ওই জায়গাটা বয়ফ্রেন্ড বলতেছে যে আমার একটা বয়ফ্রেন্ড হয়েছে, তোর সে অনেক ভালো, সবকিছু জানে, তারপর আমার লাভ করে। আমার মনে হয় যে পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষের ভালোবাসে, এর চেয়ে সবচেয়ে হার্ড কথা আমার মনে হয় যে পৃথিবীতে আর কিছু থাকতে পারে না। যাই হোক, আমরা কাজ করি, এখানে একটা বিরতি নিই। যে আসলে তাই, ও যেগুলো বললো আমি একমত। এত সুন্দর একটা সম্পর্ক এই কমপ্লিটলি এটা কিন্তু ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। এই যে ফেসবুকের পাসওয়ার্ড ওর গার্লফ্রেন্ডকে দিছে, ফেসবুকের কোনো না কোনো কারণেই কিন্তু একটা মানুষের একটা গার্লফ্রেন্ড থাকার পরেও একটা ঘনিষ্ঠ একটা বান্ধবী থাকতে পারে, বা একটা মেয়ের একটা বয়ফ্রেন্ড থাকার পরে একটা খুব ভালো একটা ছেলে বন্ধু থাকতে পারে। কিছু কিছু প্রাইভেসি প্রত্যেকটা মানুষেরই থাকে। আপনার স্ত্রীর কাছেও কিন্তু আপনি পুরোপুরি ওপেন না, আমার যেটা মনে হয়, কারণ আপনার কিছু প্রাইভেসি থাকবেই। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল হিউম্যান আপনার কিছু ইন্ডিভিজুয়াল সত্তা থাকবে, আপনার কিছু আলাদা পরিচয় থাকবে, কিছু ব্যক্তি সত্তা থাকবেই। এই জিনিসটা একেবারে কারোর কাছেই ওপেন করা সম্ভব নয়, প্রত্যেকটা মানুষই তার কাছে হিডেন। সো এত বেশি ওপেন আপ হতে গেলেও যেসব ঝামেলার মুখোমুখি হতে হয় তার একটা প্রমাণ কিন্তু আজকে আমরা পাইলাম আমাদের এই যে অতিথি সম্রাটের। সো সবকিছুতেই আপনার একটা প্রাইভেসি আপনাকে মেনটেন করতেই হবে। আমি বলছি না যে ওপেন আপ হয়েন না, যতটুকু সম্ভব ততটুকু হন। যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে বিশ্বাস এবং লয়াল থাকাটা অনেক বেশি জরুরি। আমি বোঝাতে চাচ্ছি যে আপনি বিশ্বাস আপনি যেমন তাকে করবেন আপনাকে যেন সে করে, এবং লয়াল ব্যাপারটা হচ্ছে যে আপনি এমন কিছু করবেন না যাতে করে আপনার সম্পর্ক ডিস্ট্রাক্টেড হতে পারে বা আপনার সম্পর্কের মধ্যে কোনো টানাপোড়েন সৃষ্টি হতে পারে। বিশ্বাসটা গভীর থাকলে এই জায়গাটা অনেক বেশি ডেভেলপ করে। তো একটা ছোট বিরতি নিচ্ছি আমরা এই মুহূর্তে, তারপরে আবারও ফিরে আসছি আমাদের আজকের অতিথি সম্রাটকে সাথে নিয়ে। কেউ কোথাও যাবেন না, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান হ্যালো 8920, আর যে সেতু আছি আপনার সাথে, জীবনের গল্প। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের সবাইকে হ্যালো 8920-তে। আর যে সেতু আছি এবং রয়েছে আজকের অতিথি সম্রাট। একেবারে গল্পের শেষ অংশে আছি আমরা, আরো কিছুটা বাকি আছে এখানে। ওর অনেক ত্যাগ আমরা দেখতে পেয়েছি এবং ছোটবেলা থেকেই অর্থনৈতিক অভাব, টানা পড়েন, তারপর ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ও এবং ওর বোন এবং ওর মাকে আমরা প্রথম থেকেই দেখতে পেয়েছি যে ওর মায়ের অস্তিত্ব নেই, কিন্তু তারপরে একটা মাকে খুঁজে পায়, বাবা মারা যাওয়ার পরে মা চলে আসে, কিন্তু সেই মাও আবার আপনা থেকেই বলে যে না তুমি আমার সাথে যোগাযোগ করো না, কারণ সে
দ্বিতীয় স্ত্রী হয়েছে অন্য কারোর, এবং সেই ফ্যামিলিতে সেই হাজবেন্ড সেটা মেনে নিচ্ছে না যে এই ফ্যামিলির কেউ যোগাযোগ করুক। যাক, তারপর একটা প্রেম আসে এবং সেই প্রেমটাও খুব স্ক্র্যাডাড। এই প্রেমটাই ওর জীবনে সবচেয়ে বড় কষ্ট হয়ে আবির্ভাব ঘটে, এবং সেরকম একটা জায়গা থেকে আমরা বিরতি নিয়েছিলাম। আর এখন পর্যন্ত আমরা যতটুকু আপডেট জানি যে ও স্কলারশিপে বাইরে চলে যাচ্ছে কন্ট্রাক্টে ফর 15 ইয়ার্স, 15 বছরের জন্য। এখান থেকে আমরা শুনবো, কিন্তু তার আগে ওই লাস্ট অংশে চলে যাবার আগে এখানে এসে আপনার জীবনের গল্পটা বলার জন্য যে ফোন নাম্বারটা রয়েছে সেটা একটু বলতে চাই। দ্যাট ইজ 09613892 এখানে ফোন করবেন, আপনার গল্পটা বলবেন, এবং আরজে সেতু নামে একটা পেজ আছে যেখানে আপনি কানেক্টেড থাকতে পারেন। এই মুহূর্তে এবিসি রেডিওর পেজে অনুষ্ঠানের একটা ছবি এবং ওর একটা ভিডিও লিংক দেওয়া আছে, সেখানে আরজে সেতু পেজ ট্যাগ করা আছে, ওখানে কানেক্টেড থাকুন। ওকে, একেবারে শেষের দিকে চলে আসছি আমরা। তো আমরা শুনলাম যে আপনি বিদেশ চলে যাচ্ছেন, এটার জন্য কি প্রসিডিউরটা ছিল, মানে কিভাবে কমপ্লিট করলেন? আমি বাই স্কলারশিপ 2 ধরনের হয় সাধারণত বাংলাদেশে, ঠিক আছে। এটা হচ্ছে আপনি আসতে পারবেন, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট, ঠিক আছে। শেষ না করে আসবেন না? হ্যাঁ, না, শেষ না করে আসা যাবে না। তো আমি চিন্তা করলাম যে আমি যদি বাংলাদেশে থাকি আর ও যদি আসলে একটা সম্পর্ক করে, তো দেখা যাচ্ছে যে আমার মেজাজ, মানুষের মন অনেক সময় চেঞ্জ হয়ে যায়। একটা খারাপ কথা বললাম বা কিছু করলাম, ও অনেক কষ্ট পাইবে। সো আমার ভালোবাসা মানুষটা কষ্ট পাবে, ঠিক আছে। তার চেয়ে এই দেশে তো আমার কেউ নাই, মা বাবা যে বলছিল যে সারা বছর আমার পাশে থাকবে, তাহলে এই দেশে থাইকা আমি ওই দেশে থাইকেই যাওয়াটা অনেক ভালো। কয়েকদিন আগে ওর ব্যাচমেট ছিল জাহিদ, তো আমার বলতেছে কি ভাই আপনি কিছু জানেন? বলছে কি ভাই আমি তো কিছু জানি না। বলছে ও তো এই জায়গাটা রিলেশন করে। বলতেছি, আমি বলতেছি রিলেশন করে মানে? পরে আমি উল্টো পাল্টা কথা বলছি, আমি বলছি ওরে তো আমি খুন করে ফেলাবো, ঠিক আছে। পরে ও যাই ওর কাছে বলে দিচ্ছে যে সম্রাট না, তোর নামে অনেক বাজে বাজে কথা বলছে। আচ্ছা, শুধু আমি এইটুকুই বলতে চাচ্ছি যে কোনো মানুষ যদি সত্যি ভালোবাসে আর তার সম্পর্কে যদি একটা নেগেটিভ কথাবার্তা বলে, তার কিন্তু সুস্থ মানুষ থাকলেও সে কিন্তু একদম অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। আর ওরে ক্ষতি করার কোনো ইচ্ছা নাই। আর ওর যদি ক্ষতি করার ইচ্ছা থাকতো, ঠিক আছে, আমি চোরের মতো এই দেশ থেকে পালাইতাম না। এই দেশের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা সবকিছুই আমার আছে। এই দেশে থাইকেও ভালো কিছু করা যায়। শুধু একটা কারণেই যে ভালোবাসার মানুষটা অনেক ভালো থাকুক। হয়তো আমি চলে গেলে 1 দিন মনে করবে, 2 দিন মনে করে, 3 দিনের পর আর মনে থাকবে না। কিন্তু হ্যাঁ, আমরা মুসলিম, কতদিন বাঁচবো? একটা এজ লিমিট আছে, সেটা 70 বা 65, হয়তো এখন এভারেজ আয়ু। সো এটা ঠিক যে যতদিনই বাঁচি না কেন এর মধ্যে আসলে কোনো অশান্তি, কোনো গ্যাঞ্জাম, খুব সেলফ ওরিয়েন্টেড না হওয়াটাই বেটার। কারণ একটা মানুষ, আমার যেটা মনে হয় যে একটা মানুষ জন্মে কিন্তু শুধুমাত্র তার নিজের জন্য না। এই যে একজন ডক্টর, বা সে কিন্তু মানুষকে সেবা করার জন্যই জন্মায়। তো সে যদি মনে করে বাট সে মানুষকে সেবা করার জন্য জন্মায় না, হয়তো বা তার জন্য সেট করা থাকে যে সে ডক্টর হবে, বা সে যখন চিকিৎসক হয়ে গেল তখন কিন্তু সে চিকিৎসা সেবা মানুষের জন্যই করে, নিজের জন্য না। তার বিনিময়ে হয়তো সে আর্ন করে। তো একটা সময় ছিল যে ডক্টর কিন্তু চিকিৎসা সেবার বিনিময়ে পয়সাটাও নিত না, বা অনেকেই হয়তো এখনো আছে। আর হচ্ছে যে আমাদের প্রফেশন, আমরা যারা কথা বলছি আপনাদের জন্যই বলছি। সো মানুষ কখনোই নিজের জন্য জন্মায় না, মানুষ কিন্তু অনেকগুলো দায়িত্ব নিয়ে জন্মায়। সো খুব সেলফ ওরিয়েন্টেড হয়ে গেলে কিন্তু আপনি ইমব্যালেন্স হয়ে গেলেন আপনার উদ্দেশ্য থেকে। সো ইমব্যালেন্স ব্যাপারটা কখনোই প্রতিষ্ঠিত হয় না। ওটাকে ব্যালেন্স করার জন্য যে কোনো না কোনো ভাবে প্রাকৃতিক ভাবেই আপনি নিয়ন্ত্রিত বা নিয়মের মধ্যে চলে আসবেন। সো তাতে করে কিন্তু অনেক কিছু ক্ষয় হতে পারে, অনেক কিছু হারাতে হতে পারে, এটাই নিয়ম। তো ও যেটা বলছিল সে কথা রেশ ধরে আমি কথাগুলো বললাম। এখন আপনি শেষ পর্যন্ত চলে যেতে চান এই মেয়েটার জন্য। এটা আলটিমেটলি আপনাকে যেতে হতোই, কারণ এত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, আপনি দেশের একটা গর্ব, আমি বলবো সেটা। কারণ এরকম অভাবী ফ্যামিলি থেকে 4 দোকানদারের ছেলে, আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি জানি আপনার স্বীকার করতে আমার পরিচয় দিতে আমি কোনো সময় লজ্জাবোধ করি না। অবশ্যই এটা কখনো করবেন না, কারণ আমরা নিজ থেকে আসছি, ভালো কিছু করছি, ঠিক আছে। এটাই তো সার্থকতা, তাই না? এইটাই তো সবচেয়ে। আজকাল ভালো ভালো ফ্যামিলি থেকে আমাদের মতো আসতে পারতেছেন। আমার বাবার একটু ধন্যবাদ দেওয়া উচিত যে বাবা 4 দোকানদার করে আমার মতো একটা ছেলেই করছে, আমার বোনের ভালো কিছু করছে। এই জন্য বাবাকে আমি স্যালুট জানাই যে বাবা অনেক ভালো কিছু। আমিও স্যালুট জানাই এবিসি রেডিওর পক্ষ থেকে, আমিও তাকে রেসপেক্ট করি। তিনি নেই মানুষটা, কিন্তু তিনি আমার মনে হয় শান্তিতেই চলে গেছেন। কারণ ছেলে এবং মেয়ে দুটোরই এস্টাবলিশমেন্টটা দেখেই তিনি কিন্তু চলে গেছেন, তাই না? আপনি তখনও মেডিকেলে পড়ছেন, যেটা ড্রিম ছিল। আচ্ছা, এরকম একটা আমি বলবো যে সবকিছু মিলে উনি, আপনার মা কি আপনাকে নিয়ে প্রাউড ফিল করেন, গর্ব করেন উনি? আমার মা আসলে আগে আমি ভাবতাম যে সম্ভবত মেয়ে মানুষ অনেক ভালো, কিন্তু হ্যাঁ, মানুষের প্রতি মানুষের ঘৃণা কোন টাইমে হয়। আমার মা থেকে একটা কষ্ট পাইছি, আর আমার যে গার্লফ্রেন্ড ছিল তার কাছ থেকে কষ্ট পাইছি। আমার মনে হয় যে পৃথিবীতে সব মেয়ে মানুষই এই রকমের টাইপের। আমার কোন মানুষের উপর, ঠিক আছে, বিশেষ করে কোন মেয়ে মানুষের উপর থেকে বিশ্বাসটা উঠে গেছে, যে আমাকে জন্ম দিয়া রাখতে পারে নাই, আর যে আমার সাথে রিলেশন কইরা যে আমার সবসময় আমার নেগেটিভ
দিকটা কল্পনা করছে, ঠিক আছে, তাহলে এরা কি ভালো মনের মানুষ? লিসনার্স, আমি আসলে ওর কথাটাকে এক একজন এক এক রকম ভাবে দেখবেন। আমি ওর কথাটাকে ডিনাইও করছি না, অ্যাকসেপ্টও করছি না। এটা ওর পার্সোনাল ওপিনিয়ন। ও ওর জীবন থেকে এই শিক্ষাটা পেয়েছে, যেটা ওর রাগ থেকে ও শেয়ার করলো। দ্যাটস ইট। এটাতে কেউ আসলে নিজের উপরে নেবেন না। অনেকেই হয়তো ওর সাথে একমত হবেন, যারা যারা এই শিকার হয়েছেন। লাইফটা আসলে এক একজনের জন্য এক এক রকম, এখানে কিছুই করার নেই। নিজেকে নিয়ে ব্যস্ত না থেকে আসলে একটু সেলফ ওরিয়েন্টেড না হয়ে মানুষের জন্য নিজেকে ইনভেস্ট করলে পরে অনেক কিছু অনেক ইজি হয়। আর একটা ব্যাপার, ওর কথা ধরে একবার বলেছিলাম যে মানুষ আসলে খুব লিমিটেড টাইম বাঁচে। সো এর মধ্যে আসলে অশান্তি, গ্যাঞ্জাম এগুলো থেকে একটু দূরে থেকে একটু স্মুথ লাইফ লিডিং এর চেষ্টা করলে কিন্তু ভালো হয়। যাই হোক, আপনি তারপরে কত বছরের জন্য? 15 বছরের জন্য যাচ্ছেন, তারপরে যে আপনি ফিরে আসবেন? না, আমি আর আসবো না। আর আসবেন না? আপনার দেশে ফেরার ইচ্ছা নেই? আমার এই দেশে ফেরার কোনো ইচ্ছা নেই। আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে অন্তত রিকোয়েস্ট করতে পারি যে এই ট্যালেন্টটা যদি আপনি ফিরে এসে বাংলাদেশে কিছু করতেন। অ্যাটলিস্ট দুজন মানুষের উপর রাগ করে আপনি চলে যাচ্ছেন, দুজন মানুষই কিন্তু সব নয়। আপনার এই ট্যালেন্টটা ইনভেস্ট করলে হয়তো বাংলাদেশে ভালো কিছু হতে পারে। আমি রিকোয়েস্ট করবো আপনি ফিরে আসতে চাইলে একটু ভেবে দেখবেন আর কি। দ্যাটস অল আপ টু ইউ। তারপরে আমার কিছু বলার নেই এখানে। তো আপনি ওখানেই থেকে যেতে চান, তাই তো? হ্যাঁ। ওকে। তো তারপরে এখন কিভাবে চলছে আপনার? আপনি এখন কি টিউশনি করাচ্ছেন বা? এখন হ্যাঁ, আমি একটু পার্ট টাইম জব করতেছি। আচ্ছা। হ্যাঁ, মোটামুটি আমি যে কয় টাকা পাই ওই জায়গা থেকে মোটামুটি অনেক। ওখানে কি করছেন? আমি স্যারের সাথে আছি। আচ্ছা। মেডিসিন স্যারের সাথে, তাহলে মোটামুটি অনেক ভালো আছি। আমার এখন তো মনে হচ্ছে কোনো মানুষের, আমার লাইফটা হচ্ছে এখন 25 তারিখে এক পর্যন্ত কাউকে যদি বলে যে অমুক দিন তোমার ফাঁসি হবে, ঠিক আছে, তো তার ওই মানুষটার ভিতরে যেই রকমের কাজ করবে, আমার মনে হচ্ছে যে আমার ভিতরে এখন ওই রকমের কাজ করতেছে। আমি এমন কোন দিন নাই, এমন কোন নাই যে আমি ওই মেয়েটা স্মরণ না করি। আর আমি মেয়েটাকে কোনো সময় মানে আল্লাহর কাছে শুধু একটু বলি যে খোদা, ও যদি কোনো অপরাধ করে থাকে তোমার ক্ষমা করে দাও, আমি ওর ভালোবাসি। আর ভালোবাসাটা এইরকমই হওয়া উচিত। আর ও যদি আমার এই কথাটা শুনে থাকে, তাহলে ওরে আমি একটুই বলবো যে আমি তোর, ওর কোনো সময় আমি ক্ষতি চাই না, আমি ওর ভালো চাই। আর আমি যদি ওর ক্ষতি করতাম, আমার ক্ষতি করার যদি কোনো ইচ্ছা থাকতো, ঠিক আছে, আমি অনেক কিছু করতে পারতাম, কারণ আমার 3 বছর রিলেশন। আর আমি সবাইকে শুধু একটুকুই বলবো যারা ভালোবাসি, ভালোবাসার মানুষটা ভালো থাকুক, তার নামই ভালোবাসা। হয়তো আমি আল্লাহর কাছে আরো বলি যে যেই যা করবে তার ফল অবশ্যই পাবে। সে যে সময় তার উপলব্ধি করতে পারবে, হয়তো সেই সময় সম্রাটকে আর পাবে না। সবাই বুঝবে যে সম্রাট তাকে সত্যি ভালোবাসছে। শুধু সম্রাটের ক্ষেত্রে নয়, কথাগুলো সত্যি। ও আসলে জীবন থেকে অনেক কিছু শিখেছে, যে কারণে অনেক কিছু বলতে পারছে। কথাগুলোর সাথে আমি মোটামুটি একমত। আমি একেবারে শেষ করছি। প্রিয় শ্রোতা, গল্পটা শুনলাম, গল্পটার মধ্যে অনেক কিছুই আপনারা পেয়েছেন আজকে। প্রথম কথা, যে এরকম একটা ফ্যামিলি থেকে উঠে এসে এত দূরে এসেছে, অবশ্যই ওকে ক্রেডিট দেওয়া উচিত। না হলে সেলফ ইন্সপিরেশন বা ভিতরে একটা সেরকম বোধ, ইচ্ছা শক্তি জাগ্রত না থাকলে এত দূরে আসতে পারতো না। এই ব্যাপারটা আসলে আজকে আপনাদের জন্য কাজে লাগবে, আই হোপ। যে ধরনের ফ্যামিলি থেকে বিলং করেন না কেন, জন্মেছেন যেখানেই হোক না কেন, একটা কথা আছে যে জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। কর্মটা কিন্তু আপনিই করবেন। জন্মটার জন্য হয়তো আপনি দায়ী না, বাট কর্মটার জন্য আপনি দায়ী। সো আপনি যেটার জন্য দায়ী সেটা যেন পলিশড হয়, সেটা যেন ভালো হয়, এই ব্যাপারটা মাথায় রাখবেন। যেমন দেখুন, একটা চায়ের দোকানদারের ছেলে, এগুলো কিন্তু নিউজ হওয়ার মতো ঘটনা। এরকম নিউজ আমরা অনেক সময় পত্রিকা, টেলিভিশনে দেখি। এই ঘটনাটা হয়তো উঠে আসেনি, কিন্তু এটা উঠে আসার মতো একটা ঘটনা। আর এরকম ঘটনা উঠে আসে সামনে মানেই হচ্ছে এগুলো দিয়ে আপনি যেন ইন্সপায়ার্ড হন, আর তো কিছু না। সো আজকের এই গল্পটা সেরকম একটা গল্প ছিল, যে এরকম একটা পরিবার থেকে উঠে এসে ডাক্তারি শেষ করে ও এমবিবিএস শেষ করেছে। দ্যাটস নট এ ম্যাটার অফ জোক। এবং আরো উচ্চতর শিক্ষার জন্য সে বিদেশে যাচ্ছে। মার কাছ থেকে কষ্ট পেয়েছে, যে মা ওকে ফেলে চলে গেছিল 6 মাস বয়সে। তারপরে বাবাই ওর কাছে আইডল, ওর বাবাকেই ও মানে, ওর বাবাকেই ও ভালোবাসে সবচেয়ে বেশি। তারপরে আমি প্রেমিকার অংশে আসবো। যেই প্রেমিকা আসলে, এটা হয়তো এই ছেলেটাকে আগলে ধরে একটা জায়গা পর্যন্ত গেছে, এটা জানি না যে ওর প্রিপ্ল্যান বা প্রিফিক্স ছিল কিনা, কিন্তু তারপরে আর একটা বয়ফ্রেন্ড ধরে চলে গেল। এবং কিছু কিছু ঘটনা যেগুলোর সম্পর্কে ফাটল ধরিয়েছে, সেগুলোর কোনো ভিত্তি ছিল না। সো কাউকে ভালোবাসলে না, তার খারাপ ব্যাপারগুলোকে একটু রেসপেক্ট করতে হয়। খারাপ ব্যাপারগুলো রেসপেক্ট না, সেগুলোকে ভালোভাবে ভালো পথে ফিরিয়ে আনার জন্য ইন্সপিরেশনটা কিন্তু আপনাকেই দিতে হবে। কাউকে যদি আপনি ভালোবাসেন, ভালোবাসার সংজ্ঞাটা আসলে নিজের মধ্যে উপলব্ধি করতে হবে। অনেকেই হয়তো ফিল করতে পারেন না ভালোবাসা মানে এক একজনের কাছে এক এক রকম, বাট অরিজিনালি ভালোবাসাটা কি হতে পারে, এটা একটু উপলব্ধির মাধ্যমেই আপনি বুঝতে পারবেন। আপনি কিছু বলতে চাইছিলেন? আমি যাওয়ার আগে শুধু একটু নাফিজাকে বলবো যে when I shall die you shall come to my grave, you tell I hate you, not tell I love you. ওকে, এই কথাটা যদি নাফিসা শুনে থাকেন
তাহলে আপনার জন্য মেসেজটাও যাওয়ার সময় দিয়ে গেল। ও আর বেশি দিন নেই বাংলাদেশে। যদি আপনার কিছু বলার থাকে ওকে, এই অনুষ্ঠান শুনে যদি কোনো উপলব্ধি হয়, আমাদের এতটুকুই কামনা, এতটুকুই চাই আমরা, যে আর সম্রাট জীবনে ফাইন্যান্সিয়ালি বা আরো বড় কিছু হতে তো অবশ্যই চায়, বাট তারপরে ওর জীবনের সবচেয়ে বড় আক্ষেপ বা অভাবটা এই নাফিসা, এই মেয়েটা। সো আপনাকেও আসলেই ভালোবাসে। সো যদি আপনি শুনে থাকেন জীবনে ফিরবে নট, দ্যাটস অল আপ টু ইউ। এখানে আমার বলার কিছু নেই, এটা আপনার বিবেচনা বা আপনার উপলব্ধি থেকেই হবে। যাই হোক প্রিয় শ্রোতা, আমরা এখন সবচেয়ে বড় শুভকামনা জানাই ওকে। ও দেশের বাইরে যাচ্ছে, ইজ আর প্রাউড। ও অনেক ট্যালেন্টেড একটা মানুষ, অনেক ভালো রেজাল্ট করেছে এবং এরকম ব্যাকগ্রাউন্ড থেকে আজকে এরকম জায়গা, এবং ও খুব শাইনি একটা মানুষ হয়ে দেশে ফিরুক। ও যদিও বলছে দেশে ফিরবে না, তারপরেও এটা তার উপরে আমি রিকোয়েস্ট করেছি, সেটা তার উপর নির্ভর করে। যেখানেই যাচ্ছে সেখান থেকে সবচেয়ে বেস্ট জিনিসটা যেন সে অ্যাচিভ করতে পারে, এবং ওর জীবন অনেক উন্নতি হোক, অনেক ভালো থাকুক।